প্রিয় দর্শক, আমার সঙ্গে আজকে এমন দুজন ক্রিকেটার আছেন যাদের নাম না বললে আপনারা মনে হয় না চিনতে পারবেন। তাহলে নাম বলে দিই। একজনের নাম তাসকিন আহমেদ, তিনি বাংলাদেশ দলের অপরিহার্য একজন ফাস্ট বোলার আছেন তো এখনো? আচ্ছা, ফাস্ট বোলার। আরেকজন মেহেদী হাসান মিরাজ, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, অফ স্পিনার। অলরাউন্ডার মানে তো বুঝতেই পারছেন, ভালো ব্যাট করেন। তার নতুন একটা পরিচয় যোগ হয়েছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। আপনাদের দুজনকে আমাদের এই, আমি শো বলবো না, টক শো বলবো না, এটা হচ্ছে আমাদের একটা আড্ডা। ক্যামেরা আছে, আমি জানি ক্যামেরা থাকলে পরে তো একটু সমস্যা হয়, কিন্তু ক্যামেরা আমরা ভুলে গিয়ে আমরা গল্প করব। এবং একটু উপলক্ষটা যদি বলি, সেটা হচ্ছে প্রথম আলো ক্রীড়া পুরস্কার, সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আপনারা দুজনেই রানার আপ হয়েছেন। তাসকিনের জন্য এটা প্রথম পুরস্কার, আমাদের প্রথম আলোর পুরস্কার। আর মিরাজের হ্যাট্রিক, মিরাজ 3 বার রানার আপ হলেন। তো আপনার যদি এই অনুভূতিটা বলতেন, এই পুরস্কারটা পাওয়ার কারণ, এইটা কিন্তু শুধু ক্রিকেটের পুরস্কার না, সব খেলা মিলিয়ে পুরস্কার। কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সব কিছু মিলিয়ে 2024 সালে আপনারা বর্ষসেরা 3 জনের মধ্যে আছেন। এই ফিলিংটা কেমন? অবশ্যই প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে। তারা প্রতি বছরই এই ক্রীড়া পুরস্কার দিয়ে থাকেন এবং সত্যি কথা বলতে আজকে যেহেতু আমরা পুরস্কারটা পেয়েছি, দুইজনই রানার আপ হয়েছি, সো অবশ্যই আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এর আগে আমি অনেকবার পুরস্কার পেয়েছি প্রথম আলোর কাছ থেকে। আমার কাছে এখনও মনে আছে, আমি যখন ডেবু করেছিলাম 2016 সালে, তখন আমি বর্ষসেরা উদীয়মান প্লেয়ার হয়েছিলাম। দেন তারপরে আরও একবার রানার আপ হয়েছিলাম। সো এই নিয়ে হয়তো 3-4টা পুরস্কার পেয়েছি প্রথম আলোর, বাট ওভারঅল অবভিয়াসলি খুবই ভালো লেগেছে। আর আজকের পুরস্কারটা যেহেতু তাসকিন ভাই আর আমি দুজন একসাথে পেয়েছি, আরও বেশি ভালো লাগছে, দুজন একসাথে একই টিমে খেলি। তাসকিন, আপনার অনুভূতি? না, অনেক আনন্দের, কারণ আমি ছোট থেকেই যখন খেলা বুঝি তখন থেকেই প্রথম আলোর এই অ্যাওয়ার্ড শো দেখা হয় এবং নিজেও কিছুবার উপস্থিত হয়েছিলাম অনুষ্ঠানে। কারণ হয়তো অনেক সময় খেলা বা সিরিজ থাকার কারণে কিছু সময় আসতে পারিনি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আসার চেষ্টা করছি। তো দেখতাম অনেক ধরনের অ্যাথলেটসরা পাইতো, আমাদের কিছু টিমমেট পাইছে, ও আগে পাইছে, সাকিব ভাই অনেকবার পাইতো। তো দেখে নিজেরও একটু ইচ্ছা হইতো যে আমি মঞ্চে উঠবো পুরস্কারটা নিতে, আমি কবে পাবো। আসলে ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং, কারণ এটা শুধু পুরস্কার না, এটা প্রত্যেকটা অ্যাথলেটের একটা কাইন্ড অফ আবেগের জায়গা, যে আমরা যারা যে যার স্পোর্টস থেকে সবসময় দেখে আসতেছে এই অ্যাওয়ার্ড শোটা। হ্যাঁ, তো এবং আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এই শোটাতে আসলে এই যে মিলনায়তনটা হয় প্রত্যেকটা সব সেক্টরের অ্যাথলেটসদের সাথে, নর্মালি তো দেখা হয় না। আসলে সব ধরনের স্পোর্টসম্যানরা আসে, ম্যান ওমেন সবাই আসতেছে, তো এটা একটা ভালো লাগার জায়গা। যে এবং শুক্রিয়া যে পাইছি, রানার আপ হয়েছি, যদিও ফিউচারে চেষ্টা করবো বর্ষসেরা হওয়ার। ও যেমন মিরাজ যেমন উদীয়মান থেকে রানার আপ হয়ে গেছে এবং একটু 3 বার একটু বেশি হয়তো হয়ে গেল, কিন্তু একদিন নিশ্চয়ই আপনারা বর্ষসেরা ট্রফি আপনারা পাবেন। আপনাদের দুইজনকে একসঙ্গে বসানোর একটা উদ্দেশ্য আছে, আলাদা আলাদা ইন্টারভিউটা হতে পারতো। আমি আসলে যেটা করতে চেয়েছি যে ক্রিকেট নিয়ে, তারপরে আপনাদের কেরিয়ার নিয়ে, কোনো একটা ম্যাচের পারফরমেন্স নিয়ে ইন্টারভিউ তো প্রচুর, আপনাদের সাথে অনেকবারই কথা হয়েছে, আপনারাও প্রচুর ইন্টারভিউ দেন। তো আমরা যদি আপনাদের মধ্যে একটু রসায়নটা দেখি, আপনি বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য প্রিমিয়ার ফাস্ট বোলার, ও বাংলাদেশ টিমের মেন অফ স্পিনার, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। ওর কম্পিটিশন মনে একটু কম, ফাস্ট বোলার এখন একটু বেশি। আপনাদের দুজনের রিলেশনটা যদি আমি একটু বলি, যে আপনাদের দুজনের প্রথম দেখা কবে? কালকে আপনি কিছুদিন আগে বোধহয় একটা কথা বলছিলেন, আন্ডার-15 কি একটা স্মৃতি, প্রথম মিরাজকে দেখা বা মিরাজের তাসকিনকে দেখা। আপনার তাসকিনকে প্রথম দেখার স্মৃতিটা কি মনে আছে, বা দেখে কি মনে হয়েছিল মনে আছে? হ্যাঁ, অবশ্যই আমার কাছে এখনও মনে আছে। 2009 সালে তখন আমরা আন্ডার-14 খেলে আসছি। আমাদের একটা ক্যাম্প হয়েছিল, ক্যাম্পটা দিনাজপুরে হয়েছিল। শুরুতে বিকেএসপি, পরে দিনাজপুরে। নো, ডাইরেক্ট দিনাজপুরে ক্যাম্প, মানে দিনাজপুর বিকেএসপিতে আমাদের 3টা টিম নিয়ে খেলা হয়েছিল, রেড, গ্রিন এবং ইয়েলো, এরকম 3টা টিম ছিল। তাসকিন ভাই একটা অন্য টিমে ছিল। তো আমরা সবাই আন্ডার-15 ছিলাম তখন। আচ্ছা, 2009 সালে দীপু রায় চৌধুরী স্যার কোচ ছিলেন, হেড কোচ। তখন আরো অনেক
সাইফুল স্যার ছিলেন, সোহেল স্যাররা ছিলেন, মর্তুজা স্যার ছিলেন, তারপর জ্যাকি স্যার ছিলেন, এই 4 জন ছিলেন মানে 4টা টিমের দায়িত্বে। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি তাসকিন ভাই তখন তো অনেক শুকনা ছিল, চিকন ছিল, অনেক লম্বা ছিল। এখন উনি কি করতেন, একটা শর্ট প্যান্ট পরতেন বাস্কেটবলের, একদম হাঁটু পর্যন্ত চলে আসতেন। আবার একটা মনে করেন যে টি শার্ট পরতেন বাস্কেটবলের যেরকম স্লিভলেস যে আছে ওটা পরে হাঁটতেন এভাবে। আমি কি এত লম্বা একটা মানুষ কিভাবে হাঁটতেছে, আর মানে বোলিং করতো তো তখন মাশাআল্লাহ অনেক জোরে বল করতো, 15 হিসাবে জোরে করতাম আর জোরে করতো তখন, মানে আরো তো মানে ইয়াং, চেহারা সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে, তখন আসলো, বল করলো, ভালো করলো। আর ওইভাবে পথ চলা শুরু, আমার সাথে ওনার বন্ডিংটা ওই থেকে শুরু। এবং তারপরে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে আমি বাদ পড়ে গেছিলাম আন্ডার 15-এ। তখন বিগেসপিতে, কারণ তখন টিমটা ছিল 48 জনের, কারণ আস্তে আস্তে তো টিমটা কমে আসবে। যখন মূল স্কোয়াড হলো 15 জনের। কোন টুর্নামেন্ট ছিল? আন্ডার 15 ন্যাশনাল টিম, আন্ডার 15 ন্যাশনাল টিম, কোন একটা টুর্নামেন্টের জন্য সিএবির সাথে খেলা ছিল। আচ্ছা, ইন্ডিয়া থেকে আসবে, কলকাতা থেকে টিম, কলকাতা থেকে আসবে। তখন ঢাকা বিগেসপিতে আমাদের লাস্ট ট্রায়ালটা হলো, তখন আমরা একসাথে ছিলাম। তখন ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে আমি ওই দিনকে বাদ পড়ে গিয়েছিলাম, মানে আমি পারফরমেন্সে না, তাস মনে আছে পারফরমেন্সের কারণে না, বেসিক্যালি ওরে দীপু স্যার স্কোয়াডে ইনক্লুড করছে যে আমাদেরকে সবাইকে, মানে আমি, শাহবাজ, সাদমান আর অনেকে ছিল, ওরে আনছে কারণ হচ্ছে নেক্সট ব্যাচটাই ওরা আর কি। বাট ও মোস্ট ইমপ্রুভ প্লেয়ার এর আগের ব্যাচের, মানে ওরা ও যে ওখানে মানে ওরা যেখানে দেখছে দীপু স্যার খেলতে দেখছে, তো দীপু স্যার বলছে ও দেখবা ইনশাল্লাহ ফিউচার ক্যাপ্টেন হবে। তো ও সব মানে আমরা তো আন্ডার 15, আমাদের থেকেও আরেকটু ছোট গায়ে গতরে, সবার সঙ্গে মানে আমরাই তো এক একজন 13, 14, 15 বছরের। তো ও আসছে আরো এক ছোট, হয়তো তখন ওর 11, 12 ছিল। তো ও স্যার ওকে নিয়ে আসছে, এবং যেদিন স্কোয়াড ঘোষণা করে বিদায় হয়, তো ওই দিন ওরে ধরে ও আমাদের ধরে একজন ধরে কান্নাকাটি। ঠিক আছে, বিদায় বেলা ও মানে এই যে এতদিন একসাথে ক্যাম্প করছি, তো পরে দীপু স্যার বলছে আরে তুমি কাঁদতেছো কেন? পরে আমরা ওই সিজনটা খেললাম, তারপরের 15 থেকেই ও ক্যাপ্টেন। তো 15, 17, 19 আল্লাহর রহমতে মাশাআল্লাহ এখন সে বাংলাদেশ টিমেরও ক্যাপ্টেন। এইভাবে যাত্রা শুরু। এবং ওর সাথে আমার একদম 15 থেকে খুবই ভালো সম্পর্ক মাশাআল্লাহ। আমরা একসাথে কোয়ালিফাইং খেলছিলাম। আমি একসঙ্গে বসানোর আগে একটু ভাবছিলাম যে হ্যাঁ, ক্রিকেট টিমে সবাই যেহেতু একসঙ্গে থাকে, এবং আমি একটা বলি যে এত বেশি সময় একসঙ্গে থাকতে হয়, ফ্যামিলির চেয়ে বেশি সময় তো আসলে আপনাদের টিমমেটদের সাথে কাটে। তারপরেও থাকে না একজনের সঙ্গে হয়তো খুব বেশি বন্ডিং, আর একজনের সঙ্গে কম। আমি একটু ভাবছিলাম যে দুজনের সঙ্গে আবার খাতিরটা কি কম না বেশি জমবে কিনা। না, এটা আমাদের ছোটবেলা থেকে রিলেশনটা অনেক ভালো। 2009 বললেন, তার মানে তো প্রায় আপনি দেখেন যে এটা শুধু আমাদের না, আমরা কিন্তু এমন হতো, আমি ছোট যখন ছিলাম আন্ডার 15, আমি কিন্তু তাসকিন ভাইয়ের বাসায় কন্টিনিউ যেতাম। তখন মোহাম্মদপুরে থাকতো, আমার এখনো মনে আছে, জাকির হোসেন রোডে। তখন আমার এখনো মনে আছে, তখন 2010 সালের দিকে, তখন ওই কোয়ালিফাই খেলতে আসলাম ঢাকা, ফার্স্ট কোয়ালিফাই যখন আমি খেলতে আসলাম ঢাকায়। তা আমার এখনো একটা জিনিস মনে আছে, তা তাসকিন ভাই আর ওই যে আরেকটা প্লেয়ার ছিল মঈন ভাই, এরা দুইজন আমাকে রিসিভ করতে গেছে গাবতলিতে। ঠিক আছে, কারণ আমরা তখন নবীন সংঘ ক্লাবে ছিল, যারা ঢাকার বাইরে থেকে, আমার বাসা তো ঢাকায় ছিল। তো ও একদম ছোট, 15 খেলছে মাত্র, তো কোয়ালিফাই খেলতে আসছে ঢাকা, একাই তো আসছে। হ্যাঁ, একাই দীপু স্যার থার্ড ডিভিশন কোয়ালিফাই, হ্যাঁ কোয়ালিফাই 2010 সালে। আমি তো তখন আমার ফোন ছিল না, খুলনা থেকে আমি এক ছোট একটা বাচ্চা মনে করেন আসলাম মঈনকে মেবি চিনেন না, এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলে, বরিশালের প্লেয়ার মঈন খান। তো ওনারা দুইজন আসছে আমাকে রিসিভ করার জন্য। তাসকিন ভাইকে তো আমি চিনি আগে থেকে, তাসের সাথে তো দেখা হয়েছে। এখন তাস ছিল হলো মানে পিছনে ছিল, আর মঈন ভাইকে তো আমি চিনি, উনি সামনে এসে আমাকে, আমি জাস্ট বাস থেকে নামলাম, নামার পর এই তুমি কি মেহেদি? না না না, আমি মেহেদি না, মানে আমি ভয় পেয়ে গেছি। ঢাকায় আসছি হঠাৎ করে, মানে একটা মানুষ হলো কি, আমি বাস থেকে নামলাম, নামার পরে আমাকে জিজ্ঞেস করতেছে এই তুমি কি মেহেদি? আমি না না না, আমি মেহেদি না, মানে আমি ভয় পেয়ে গেছি, কারণ আমি শুনেছি ঢাকায় শহরে আসলে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এখন কে না কে এসে আমার কাছে বলতেছে তুমি মেহেদি। পরে তাসকিন ভাইয়ের পিছনে দেখেছি, এই তাসকিন ভাই আইসা তো জড়াই ধরছে, এই আসে, মানে একটা আবেগের একটা জায়গা তখন, মানে বুঝছেন। সো তারপরে গিয়েছি ওখানে, খেললাম ওই বছর কোয়ালিফাই। তারপর তো তাসকিন ভাই, তাস তো 17 খেললো, আন্ডার 19 খেললো, মানে খুব তাড়াতাড়ি তাস বাংলাদেশ টিমে তারপর ঢুকে গেলো আলহামদুলিল্লাহ। এমনি তাসকিন মানুষ হিসেবে কেমন?
সত্যি কথা বলতে কি মানে একদম সত্যি কথা। সামনাসামনি বলা উচিত না, তারপরেও বলতেছি সবাই কি জানে না জানে, বাট ওর মনটা অনেক ভালো, ফ্রেশ মাইন্ডেড, টু বি অনেস্ট। এবং যারা একটু মানে হয় কি দুষ্টামি করতে পছন্দ করে বা সব সামনে বেশি এক্সপ্রেস হয়, এই মানুষগুলোকে মন পরিষ্কার থাকে, বাট সামনাসামনি বলা উচিত না, বাট হি ইজ এ নাইস গাই, রিয়েলি। আমার তাই মনে হয় তাসকিন ইজ এ নাইস গাই। এই তো আর কি নর্মাল ন্যাচারাল থাকার ট্রাই করি। আমার প্রত্যেকটা টিমমেটের সাথে ওই যে যেটা বললেন একটু আগে যে 365 দিনের মধ্যে বেশিরভাগ সময় আমরাই কাটাই, তো ওটা একটা ফ্যামিলি এবং আই থিঙ্ক মোর দেন ফ্যামিলি ক্রিকেট টিম। ইভেন্ট একটা জিনিস কি আপনি দেখেন, আমরা তো একসাথেই খেলেছি আন্ডার 15 থেকে, পরে হয়তো তাড়াতাড়ি বাংলাদেশ টিমে সে পেস বলার, তার অ্যাডভান্টেজ আগে এর জন্য বাংলাদেশ টিমে আগে খেলেছে, বাট সে কিন্তু অনেক স্ট্রাগল করেছে। 2017 সাল থেকে কিন্তু 3 বছর বাংলাদেশ টিমের বাইরে, যখন আমি ন্যাশনাল টিমে ঢুকেছি তখন থেকে কিন্তু সে বাইরে ছিল, বাট সেই সময় কিন্তু এত পরিমাণে স্ট্রাগল করে হার্ডওয়ার্ক করে আবার বাংলাদেশ টিমে কামব্যাক করেছে। যখন সে কামব্যাক করেছে প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশ টিমে তার অনেক সাপোর্ট করেছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ একটা প্লেয়ারের কাছে এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং উনি নিজেই কনফিউজ ছিল, কারণ আমি তখন তখন বাংলাদেশ টিমে খেলছি যে মিরাজ হচ্ছে কিনা বা এই হচ্ছে, তখন আমি বলতাম, সবাই বলতো যে না দেখ আসছিস, ভালো হবে ভালো হবে ভালো হবে। তার 1 বছর পরে কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। এরপর থেকে কন্টিনিউ ভালো খেলা শুরু করেছে, ঠিক না? সাউথ আফ্রিকাতে তুমি ম্যান অফ দ্য সিরিজ হলা, সব জায়গায় ভালো। তাসকিনের এইটা তো খুব ইন্সপায়ারিং গল্প, ওর যে কামব্যাকের গল্পটা, এবং যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করা কঠিন, ফাস্ট বোলারদের জন্য বোধ হয় আর একটু বেশি কঠিন, যখন ইনজুরি থাকে ওইটা ম্যানেজ করে রিদমের ইস্যুস থাকে। এবং আমার এত লাগে এই জিনিসটা, কারণ মাশরাফির তো দেখছি এই ঘটনাটা, যে এতদিন পরে আপনি একটু হাঁটবেন, এরপরে একটু জোরে হাঁটবেন, এরপরে একটু দৌড়াবেন, মানে ভাবলে কীরকম। এবং ফাস্ট বোলাররা তো মানে আপনার কোনো জায়গায় ব্যথা থাকলে, সমস্যা থাকলে ডাক্তাররা যা যা করতে না করবে সবই করতে হয়। আপনি দৌড়ে আসছেন, লাফ মারছেন, শরীরটা টুইস্ট হচ্ছে, মানে এটা রিয়েল ইন্সপায়ারিং। এবং তাসকিনের ওগুলো তো রূপকথার মতো, সে কয়লার উপর দিয়ে হাঁটাটাটা, এগুলো তো একটু ভাইরাল হয়ে গেছিলো ওই সময়, হ্যাঁ করোনার ওই সময়। তো ওইটা আমি যদি আপনার ডেবুতে যাই, আমি আজকে আপনার কেরিয়ার দেখছিলাম, এবং আপনারও যেটা বললো যে আপনি আন্ডার 15 যখন ছিলেন হয়তো নাহিদ রানার মতো লিখেছিলেন, এখন তো আপনি স্ট্রং, কিন্তু আপনি অলওয়েজ বোল্ড ফাস্ট। এবং আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার একমাত্র লক্ষ্য হচ্ছে যত জুড়ে সম্ভব বল করা, এটা যে কোনো ফাস্ট বোলারের শুরুতে থাকে। ওই জায়গা থেকে তাসকিন আহমেদের বোলার হিসাবে বিবর্তনটা আপনি তো চেয়েছিলেন হয়তো, প্রবাবলি স্বপ্ন যখন দেখে মানুষ, আমি জানি না বাংলাদেশের ফাস্টেস্ট নিশ্চয়ই দেখেননি, আপনি ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার হতে চেয়েছেন। তো এইটা কি এখনও কি আপনি সেটা আপনার মেইন, নাকি পরে আস্তে আস্তে বুঝলেন যে গতির সঙ্গে আরও অনেক কিছু লাগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে? অ্যাজ এ ফাস্ট বোলার মানে পেস একটা ফ্যাক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেটে। যদি পেস না থাকে তাহলে আইদার মিস্ট্রি বলার হতে হবে, বা ম্যাসিভ সুইং থাকতে হবে, ভ্যারিয়েশন থাকতে হবে, বা উলট পালট অ্যাকশন থাকতে হবে, কিছু ক্যাকড়া বলার হতে হবে। হ্যাঁ, তো এটা সত্যি যে রিসেন্ট এরাতে শুধু পেস ওয়ার্ক করবে না, স্পেশালি হোয়াইট বলে, ইভেন নট অনলি হোয়াইট বল, রেড বলেও, এখন রেড বলেও অনেক অ্যাটাকিং খেলে সবাই, মানে ভ্যারিয়েশন, মুভমেন্টস, অ্যাকুরেসি সবই দরকার। তো মানে এখন যেটা মাথায় থাকে যে না, স্টিল এখনও ওই লক্ষ্যটা নাই যে ওয়ার্ল্ডের সবচেয়ে জোরে করতে হবে, এখন ডিসেন্ট পেস অ্যারাউন্ড 140 থাকতে হবে, ওইটার সাথে অ্যাকুরেসি, ভ্যারিয়েশন, বিকজ আল্লাহর রহমতে যত খেলতেছি ভ্যারিয়েশন ইমপ্রুভ হচ্ছে। এবং সত্যি কথা বলতে ভাই, এটা এক্সপিরিয়েন্স থেকেই আসতেছে, খেলতে 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 খেলতে। এখন নাহিদ রানারে, ও আমাদের বর্তমানে ফাস্টেস্ট বলার, গ্রেট প্রসপেক্ট, নো ডাউট, অ্যারাউন্ড 150-তে বল করে। ওকে এখন যতই বুঝানো, ও নিজে খেলে খেলেই শিখতে হবে কিছু জিনিস, কারণ সবার সুইং করানোর গ্রিপ ডিফারেন্ট, অ্যাকশন ডিফারেন্ট, এক একজনের স্ট্রেংথ ডিফারেন্ট। সো সেই অনুযায়ী সে সেভাবে ইমপ্রুভ এবং অ্যাডাপ্ট করে। এখন ওকে যে হয়তো যদি আপনি বলেন তুমি আর একটু সুইং করানোর ট্রাই করো, ভ্যারিয়েশন আনো, না, ও নিজেই শিখবে খেলে খেলে, এবং একটু টাইম দিতে হবে। এর জন্যই আমি মানে ওকেও বলছি, ও যখন আসছে, ওরা মিডিয়ায় যে হাইপটা ক্রিয়েট করছে যে 150-তে বল করে এই সেই, ভেরি গুড, এটা আমাদের দেশের জন্য বড় প্রসপেক্ট, কিন্তু এখন একটু খারাপ হলে দু একটা ম্যাচ যাতে আবার ওরা না নামায় মাটিতে,
ওকে একটু সময় দিতে হবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটা প্লেয়ারের আসার পরপরই মাথায় উঠায় দিয়ে 2-4 ম্যাচ পরে যাতে আবার নামায় না দেয়। সবারই একটু সময় প্রয়োজন। হ্যাঁ, যদি নাম্বার অফ টাইম এনাফ সুযোগ দেওয়ার পরেও ফেল করে তখন এটা বোর্ড বা সিলেক্টররা চিন্তা করতে পারে। এটা সবার ক্ষেত্রে সত্যি, তো একটু সময় লাগে। আর ভাই এক্সপিরিয়েন্স ইউ কান্ট বাই, মানে কেনা সম্ভব না। এটা 8 বছর 10 বছর খেলার পরেই হয়, তাই না? অনেক সিচুয়েশন ফেস করতে হয়, বিভিন্ন কন্ডিশনে খেলবে, শিখবে। সেরকমই খেলে খেলে এখন যেরকম মনে হয়েছে যে না, ভালো করাটা অনেক ইম্পর্টেন্ট, ভেরিয়েশন প্রয়োজন কন্ডিশন অনুযায়ী। এখন আমি জোরে বল করি, কিন্তু আজকে আমার উইকেটে যদি পারমিট করে যে বেশি স্লোয়ার মারতে হবে টিমকে জিতানোর জন্য, আমার ওটা অ্যাডজাস্টমেন্ট, উইকেটের অবস্থা, ম্যাচের কন্ডিশন, অপোনেন্ট ব্যাটসম্যানরা কারা, হ্যাঁ, যে কন্ডিশনে আবার লাগতেছে যে না সিমে হিট করলে কিছু হচ্ছে, তখন আবার স্লোয়ার থেকে সিমে বল করা ইফেক্টিভ হবে। এই জিনিসটা আর্লি রিড করা এবং অ্যাকর্ডিং টু সিচুয়েশন বোলিং করা, এটাই ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে ম্যাচ না জিতলে, টিম না জিতলে, আমি 5টা পাই বা 100 মারি, কোনো ইফেক্টিভ হবে না। আমি নাহিদ রানার কথাটা আনতাম। নাহিদ রানাকে নিয়ে যে হাইপটা, ওটার বড় কারণ হচ্ছে তো ডেফিনেটলি আপনি যখন আসলেন তাই আপনাকে নিয়েও কিন্তু হয়েছে, বিকজ আমাদের দেশে পেস ম্যাটার, এবং আমাদের দেশে একটা বোলার কনসিস্টেন্টলি 150-এর কাছাকাছি বল করছে, এটা অনেক বড়। এটা তো যে কোনো একটা দলের জন্য বিরাট অ্যাসেট। আপনি কখনো সে ভালো করবে, কখনো খারাপ করবে, কিন্তু এটা তো কোনো ব্যাটসম্যানই কমফোর্টেবল না ওই পেস। না না না, এমনিতে আমাদের যেটা বড় ট্রান্সফরমেশন মনে হয়, এখানে আমি মিরাজের কথা বলবো, যে ক্যাপ্টেন হিসেবে বলতে পারে, স্পিনের অংশ তো আসবই, যে এখন আমাদের 140+ বা 145 ছুঁই অনেক বেশ কিছু আগে যেন খুব হাতে গোনা ছিল, একটা মেসিভ চেঞ্জ আসছে। এইটা মিরাজ ধরেন আপনি তো 2016-তে আপনার ডেবিউ হলো, আপনি স্পিনার, কিন্তু এটা তো আসলে ফাইনালি তো পেস স্পিন মিলে হচ্ছে বোলিং অ্যাটাকটা। আপনিও তো চান যে পেস বোলিংয়ের থেকে ওই সাপোর্টটা আসুক। আপনি বাংলাদেশ পেস অ্যাটাকটাকে আপনি কীভাবে দেখেন? না, অবশ্যই আমি অ্যাকচুয়ালি কাউকে ছোট করছি না। আমাদের পেস বোলার যারা ছিল, এরা যে সময় ছিল সেই সময়টা বেস্ট ছিল, ওই জন্যই তারা ন্যাশনাল টিমে খেলেছে। বাট একটা যদি আপনি একটা সাডেন টাইমে যদি বলেন যে একটা ইউনিট গ্রো আপ করেছে, আমার কাছে মনে হয় যে ফার্স্টে এক্সাম্পলটা তৈরি করছে মাশরাফি ভাই, যে উনি যখন প্রথম দিকে আসছে, ওনার যে সুইং বলেন, পেস বলেন, যেটা উনি ওই রকম এক্সাম্পলটা সেট করেছে, এবং ওনার কেরিয়ারও যদি বলেন অনেক উইকেট পেয়েছে। এবং তার দেখা দেখে তারপরে যা ইয়াং জেনারেশন এসেছে, তাসকিন এসেছে, তারপরে মুস্তাফিজ এসেছে, তারপরে আপনি দেখেন যে তারপরে আরও যে পেস বোলারগুলো, নাহিদ রানা যদি বলেন, শরীফুল বলেন, বর্তমান যে মানে একটা পেস বোলারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শুধু পেস না, তার হাইটটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি বাউন্সের জন্য আপনি একটা জিনিস দেখেন, আমার কাছে মনে হয় যে তাসকিন ভাই যে হাইট প্রায় 6 ফিট প্লাস, এবং আমাদের এখন যে বর্তমান যে পেস ইউনিট সবাই টল, তো একটা পেস বলারের জন্য এটা বিরাট অ্যাডভান্টেজ। কারণ আপনি হয়তো জোরে বল করেন, কিন্তু আপনি হাইট নেই, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডভান্টেজটা পাবেন না। কারণ একটা বল রিলিজ হচ্ছে এখান থেকে, একটা বল রিলিজ হচ্ছে এখান থেকে, ব্যাটসম্যান একবার এভাবে দেখছে, একটা উপর থেকে দেখছে, দুইটা একটা ফ্যাক্ট আছে, অনেক ফ্যাক্ট আছে। সো আমার কাছে মনে হয় যে তাসিরদের যে ব্যাচটা এসেছে, ওই ব্যাচের পর থেকে পেস বোলিং ইউনিটটা অনেক ভালো করেছে। আমার কাছে মনে হয় মুস্তাফিজ বাংলাদেশের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট করেছে, কারণ ও যেভাবে মানে ও 16 সালে মানে অলমোস্ট মানে 15 সালে ও ডেবিউ হয়েছে, টানা 10 বছর ও একটা জায়গায় লিড দিয়েছে বাংলাদেশকে। তাজ ঢুকেছে, হয়তো তাজ মাঝখানে খেলেনি, বাট তারপরে যখন আবার ঢুকেছে তখন কিন্তু ও আবার লিড দেওয়া শুরু করছে। শরীফুল যখন খেলেছে, তারপরে এখন বর্তমানে তানজিম সাকিব আছে, ইবাদত ব্যাক করেছে। মানে আমার কাছে মনে হয় একটা দেশের স্পিনার তো আমাদের সবসময় ভালো ছিল। আপনি আমাদের বাংলাদেশের সবসময় বলা হতো যে আমাদের লেফট আর্ম স্পিনার দিয়ে আমরা বাংলাদেশের খনি। তারপরে অফ স্পিনার একটা সময় ছিল, একটা সময় ছিল না। বাট পেস বোলারটা কিন্তু একটা খেলার কিন্তু মোমেন্টাম চেঞ্জ করে দেয়। কারণ আপনি যদি পাওয়ার প্লেতে উইকেট না নিতে পারেন, তাহলে কিন্তু ম্যাচ জেতানো অনেক টাফ হয়ে যায়। কারণ স্পিনাররা কিন্তু আপনার পাওয়ার প্লেতে উইকেট নিতে পারবে না। সো পেস বোলারদের সুইং আছে, পেস আছে, ওইভাবে আপনার পাওয়ার প্লেটা ইউজ করতে হয়, আবার ডেতে বল করতে হয় পেস বোলারদের। সো পেস বোলারদের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট, যে জিনিসটা এদের ব্যাচটা যখন বাংলাদেশ টিমে ঢুকেছে তখন অনেক আমরা রেজাল্ট পেয়েছি। আপনি দেখেন রিসেন্টলি আমরা যে টেস্ট ম্যাচগুলো জিতেছি, আপনি দেখেন যে পাকিস্তানে আমরা যে টেস্ট ম্যাচ জিতেছি, তাস ওখানে খেলেছে, হাসান মাহমুদ খেলেছে, শরীফুল খেলেছে। সো নতুন বলে তো রানা খেলেছে। হ্যাঁ, নতুন বলে কি পেস বলার উইকেট নিবে,
আমাদের ট্রেডিশনালি এটাই তো হওয়ার কথা, নতুন বল সুইং করবে, একটু বাউন্স বেশি থাকবে, হার্ড বল। এবং আমাদের যেটা দায়িত্ব স্পিনারদের টেস্ট ম্যাচে একটা দায়িত্ব কি যে ফার্স্ট 2-3 দিনে কোনো আমরা অ্যাডভান্টেজ পাবো না, কন্টেন্ট করা, রান কন্টেন্ট করা, পেস বোলাররা অ্যাটাকিং বল করে উইকেট নেওয়া, এবং ডে 3 থেকে ডে 3, 4, 5 ডেজ স্পিনারদের তখন ডমিনেট করবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে পেজ ইউনিটটা আছে খুবই ভালো, এবং মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেস বলাররা কিন্তু ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে, এইখানে রেসপন্সিবিলিটিটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এবং আমাদের ওই টেক কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। তার সবসময় কথা বলে পেস বলারের সাথে, যারা ইয়াং পেস বলার আছে, নাহিদ রানা বলেন, তারপর শরীফুল বলেন, তারপরে সাকিব, হাসান, ইবাদত, মানে যারা খেলছেন বা খেলেছেন, যে যে কিভাবে মেইনটেইন করতে হবে, কারণ সে স্ট্রাগল করে কিন্তু বাংলাদেশ এক্সপেরিয়েন্সটা আছে, ও তো জানে যে কিভাবে আবার কাম করতে হবে, সে কিন্তু সেই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করে। কিছু হয়তো ভুলও ছিল যেগুলো সে বুঝে, যেগুলো অন্যরা রিপিট না করে। হ্যাঁ, রিপিট না করে। বাট আমাদের একটা জিনিস মনে হয় যে পেজ ইউনিটটা খুব ভালো একটা কম্বিনেশন আছে আমাদের, এবং সের জন্য আমরা রেজাল্টও পাচ্ছি, আপনি দেখেন। সো এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য। আজকে বাংলাদেশ টিমে খুব ভালো ভালো বোলিং কোচ পেয়েছে, মানে পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচও আসবো। আর নামগুলো তো অনেক বড়, আমি জানি না কোচ হিসাবে সবসময় যে বড় প্লেয়ার হলে ভালো কোচ হবে আমি শিওর না। তারপর যদি কোর্টনি ওয়ালশ বলি, অ্যালান ডোনাল্ড বলি, ওটিস গিবসন, হয়তো অত বড় প্লেয়ার ছিল না তাদের মতো, কিন্তু কোচ হিসেবে খুব হাইলি রেসপেক্টেড। তো এখন আসছে শন টেট, এবং শন টেট খুব ছোট্ট কেরিয়ার, কিন্তু ফিয়ারসাম বোলার। আমি তো তার প্রাইমে দেখছি, মানে এটা রীতিমতো ভয় পাওয়ার মতো। আমি একটা ঘটনা আপনাদের বলি, 2010-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, বার্বাডোস, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা, অস্ট্রেলিয়া 140 সামথিং অল আউট হয়ে গেছে। তো প্রেস বক্সে একটা, আমি বাংলাদেশের সাংবাদিকদের মতো তো দেখছি, বাইরের সাংবাদিকদের মধ্যে একটা ভাব দেখছি যে এরকম যে ম্যাচটা বোধ হয় বাংলাদেশ এটা কিছু করে ফেলতে পারে। কিন্তু বিশ্বাস করেন, এটা আমি কিন্তু ঘটনা ঘটার পরে বলছি না, মানে আমি ব্রেকের সময় বলছি, ভাই এই উইকেটে খবর আছে। এটা সো ফাস্ট, মানে ট্রেডিশনাল বার্বাডোসের উইকেট আগে যেটা ছিল এখন অনেক সময় স্লো হয়ে যায়। এবং শন টেটের যে ফার্স্ট বলটা, প্রথম বলটা ব্যাটসম্যান চোখে দেখে নাই, উইকেট কিপারে দেখছে কিনা আমার সন্দেহ আছে, আমার খেয়াল নেই যে উইকেট কিপার ধরছিল নাকি বাই হয়ে গেছে, বল দেখা যায়নি প্রেস বক্স থেকে, মানে ইউ আর সো ফাস্ট। তো শন টেটের হয়তো আপনি এখনও অতটা পান নাই, মাত্রই শুরু করলো। আগের যে কোচগুলো, তাদের মধ্য থেকে পার্টিকুলার কেউ আছে যে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, পার্টিকুলার কোনো কোচ যে আপনাকে আজকের তাসকিন হওয়ার পিছনে তার একটা বড় অবদান আছে? দেশি কোচরা তো সবাই ছোট থেকে হেল্প করছেন, তাদের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু ফরেন কোচ যারাই আসছেন, টু বি অনেস্ট, তারা আসলে ইন্টারন্যাশনালে এসে না তেমন কিছু শেখানোর নাই। কিন্তু যদি আমি বলি, আমি পার্সোনালি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওটিস গিবসনের থেকে, কারণ ও টেকনিক্যালি স্পেশালি আমার রিস্ট বা আমার মানে সুইংয়ের ক্ষেত্রে কিছুটা হেল্প করে দিয়ে গেছে উনি, গ্যাদার পজিশন বা স্পট বোলিং করায়। কারণ ওই সময় ও যখন ছিল, ওই সময় আমি জাস্ট ঢুকছি, আবার আফটার কোভিড, তো তখন আমি অন অ্যান্ড অফ খেলছিলাম। কিন্তু এভরি প্র্যাকটিস সেশনে মিন করে প্র্যাকটিস করানোর চেষ্টা বা আমার রিস্ট নিয়ে একটু কাজ করা, এগুলোর অনেক হেল্প করছে টেকনিক। মিরাজ, স্পিন বোলিং কোচ তো একবারে বড় বড় নাম, সাকলাইন মুস্তাক, রঙ্গনা হেরাত, প্রবাবলি গ্রেটেস্ট লেফট আর্ম স্পিনার, আপনি নাম্বার অফ উইকেট যদি চিন্তা করেন। ঠিক আছে, সে বাহাতে বল করে, ফিঙ্গার স্পিনারই তো। তারপরে মুস্তাক লেগ স্পিনার, ঠিক আছে, লেগ স্পিনার অফ স্পিনার কিছু শিখাতে পারে? না না, অবশ্যই স্পিনাররা তো এক্সপেরিয়েন্স আছেই, লেগ স্পিন, অফ স্পিন, স্পিন তো জিনিসটা তো এক্সপেরিয়েন্স থাকবে। ভেটরিও তো কিছুদিন বোধহয় কাজ করছিল আমাদের। তো আপনি কোন কোচের কাছ থেকে খুব একটা বলবেন যে সে আপনাকে পার্টিকুলার একটা জিনিসে খুব হেল্প করেছে, যে আপনাকে ব্যাটার বোলার হতে সাহায্য করেছে? আমি আসলে আপনি যেটা বললেন, আমি বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক স্পিনারের সাথে কাজ করেছি, সুযোগ হয়েছে। মানে এক একটা স্পিনারের এক এক রকম মানে থাকে, মেথড থাকে, এবং অনেক সে হয়তো নিজের মতন শিখাতে চায়, সে যেভাবে সাকসেস হয়েছে। আবার অনেক সময় হয় যে ওকে কিভাবে ইমপ্রুভ করতে হবে ওর ভিতর থেকে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করে। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে অ্যাজ এ কোচ হিসাবে, যে সে যেভাবে সাকসেস হয়েছে এভাবে যদি একটা প্লেয়ারকে সাকসেস বানাতে চায়, এটা কখনো পসিবল না। প্রত্যেকে ডিফারেন্ট,
প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার মানুষ সবাই ডিফারেন্ট, এবং আমার কাছে মনে হয় ওই কোচই সবচেয়ে ভালো, সে যে ওই প্লেয়ারকে ওই প্লেয়ারের মতন ইমপ্রুভমেন্ট নিয়ে আসা। আমি হয়তো এরকম কয়েকজন কোচ পেয়েছি, বিশেষ করে আমি যখন রাঙ্গানা হেরাতের সাথে কাজ করেছি, ওর হিউজ এক্সপিরিয়েন্স, ও আমাকে যখন কাজ করিয়েছে আমার সাথে, তখন আমার কোন জায়গাটা বেস্ট আছে, আমার কোন জায়গাটা ভালো আছে, সেই জিনিসটাকে নিয়ে কাজ করে বের করার চেষ্টা করেছে। ওর সাথে কাজ করে আমি মজা পেয়েছি। এখন মুস্তাক আহমেদ ভাই আছে, মুস্তাক আহমেদ ভাইয়ের সাথে কাজ করছি, তিনি মেন্টালি অনেক সাপোর্ট করে এবং তিনি যেভাবে বুস্ট আপ করে মেন্টালি, এই জিনিসটা অসাধারণ। এবং টেকনিক্যালি ব্যাপারও বেশি কিছু চেঞ্জ করে না, ছোট ছোট বিষয়গুলো কাজ করার চেষ্টা করে, বাট যে জিনিসটা আমাদের যেটা বললাম মেন্টালি সাপোর্টটা অনেক বেশি করে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি দেখেন যে টেকনিক্যালি ছোট ছোট জিনিস ইমপ্রুভ করতে হয়, বাট তার থেকেও কিন্তু আপনার মেন্টাল সাপোর্টটা অনেক, সাইকোলজিক্যাল ব্যাপারটা খুব সাইকোলজিক্যাল ব্যাপারটা একটা আপনার বেড ডে যেতে পারে, আপনি কিভাবে কামব্যাক করবেন, একটা স্পেল খারাপ হলো তারপর আপনি আবার আসতেছেন। ইন্টারন্যাশনাল খেলাটা সম্পূর্ণটা মেন্টালি খেলা আমার কাছে মনে হয়। কিরকম যে আপনি কি চিন্তা করছেন, আমি যদি আপনার চিন্তা থেকে একটু এগিয়ে থাকি তাহলে আমি আপনার থেকে পারফর্ম করতে পারবো। কারণ যখন তাজ বোলিং করে, লাইক যদি ব্যাটসম্যান বুঝতে পারে যে তাজ কোন জায়গাটায় বল করলে ওর জন্য ইজি হবে, তাহলে কিন্তু ব্যাটসম্যানের কাজটা ইজি হয়ে যায়। সো তেমনি আমিও যখন আমি বোলিং করি, তখন আমি যদি কোনো ব্যাটসম্যানকে বুঝতে পারি এই ব্যাটসম্যান এখানে স্ট্রাগল করছে, ওই অনুযায়ী যদি আমি বল করতে পারি, তখন আমি সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। সো এই ডিফারেন্সগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং কোচের কাজ হলো এই জিনিসগুলোটাকে মানে রিপিটেডলি মনে করেন কি যে বুঝিয়ে দেওয়া এবং ধরিয়ে দেওয়া একটা প্লেয়ারকে। কারণ আমাদের তো অনেক দিন ইন্টারন্যাশনাল খেলেছি, একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমরা যে ভুল করব না তা না, আমাদের সবসময় প্রেশারের ভিতর থাকি। আমরা অনেক ছোটখাটো জিনিস হয় আপনি হয়তো নোটিসও করেন না, আপনার হাতটা হয়তো ঠিক জায়গা থেকে আসছে না, মাথার পজিশন হয়তো ঠিক নাই, আপনি হয়তো ক্রিজটা ঠিকভাবে ইউজ করছেন না, খেলতে খেলতে অনেক খেলার মধ্যে একটু ত্রুটি ধরা পড়ে। বড় বড় ব্যাটসম্যানের কেন কোচ লাগে? রাইট, কোচদের দায়িত্ব হলো এই জিনিসগুলো বুঝিয়ে দাও। বাট এই দুজনের সাথে কাজ করে আমি অনেক কমফোর্টেবল হয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদের এখন টেস্ট ক্যারিয়ারের দিকে একটু আসি, ইন্টারেস্টিংলি দুজনের একটু কন্ট্রাস্টিং টেস্ট ক্যারিয়ার। হি ইজ নোন এজ এ টেস্ট বোলার। আপনি যখন খেলা শুরু করেছেন 3 ফরম্যাট সমানভাবে খেলবেন এরকম একটা স্বপ্ন নিয়ে শুরু করেছেন। তা আপনি 2017-তে ডেবু, এবং 17-র সঙ্গে মিলিয়ে আপনি মাত্র 17টা টেস্ট খেলেছেন। তো চিন্তা করলে আপনার এটা প্রায় 8 বছরে 17টা টেস্ট, লম্বা সময় আপনি বাইরে ছিলেন, এটা একটা কারণ। 17টা টেস্ট না? হ্যাঁ, 17টা টেস্ট। তো আমি মাঝখানে শুনছিলাম যে আপনি আর টেস্ট হয়তো নাও খেলতে পারেন, আপনার ফিজিক্যাল কন্ডিশন বা শোল্ডার সাপোর্ট করছিল না, তিনটা ফরম্যাট মিলিয়ে। তো একটা হলো যে টেস্ট বোলার হিসাবে আপনি ওয়েস্ট ইন্ডিজের পরে তো আপনার মনে হবে যে ডেলি টেস্ট হোক, ওয়েস্ট ইন্ডিজ আপনি এত ভালো করেছেন, ম্যান অফ দ্য সিরিজ 6 উইকেট। আমার দৃশ্যটা এখনো মনে আছে টিভিতে যখন আপনি, কারণ আমাদের পেস বোলারদের 5 উইকেট তো খুব বিরল ঘটনা, ওইটা মনে আছে। এখন কি আপনি 3 ফরম্যাটের বোলার হিসেবেই নিজেকে চিন্তা করেন কিনা, এই জিনিসটা একটা জানার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আমার সেই কনফিডেন্স আছে যে এনি ফরম্যাট আই ক্যান প্লে, যদি বডি পারমিট করে। নিগেলস বা ইনজুরি তো এটা একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু অ্যাজ এ বোলার হিসাবে আমার সেই বিশ্বাস আছে আমি 3 ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে ইনশাল্লাহ অ্যাডজাস্ট করতে পারবো। লাস্ট কিছু মাসে যেরকম ওয়েস্ট ইন্ডিজ থেকেই এই ব্যথাটা হালকা হালকা শুরু হয়েছিল আমার, যে হিলে পেছনে একটু বাড়তি স্পেয়ার বোন হয়েছে। এটা আসলে তো বোন, তো জিনিসটা হচ্ছে টেন্ডনে যখন খোঁচা লাগে তখন বেশ ব্যথা লাগে, ব্যথাটা ফিজিক্যালির থেকে মাথায় বেশি হিট করে। তো এটা নিয়ে আমি খেলছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললাম, এসে বিপিএল খেললাম, এবং বিপিএলে তো টানা 12টা ম্যাচ খেলছি। শেষের দিকে ব্যথাটা একটু বেশি বেড়ে যায়, তখন ফিজিও ট্রেনার সবাই মিলে কথা বলে একজন ইউকেতে পাঠায় আমার ক্রিকেট বোর্ড থেকে, ইউকেতে বিশেষজ্ঞ দেখান। তারা বললো যে 2টা অপশন, আইদার সার্জারি অর রিহ্যাবিলিটেশন। তো আমরা ওই যে রিহ্যাব করছি গত 4 মাস পরে, এই গত শ্রীলঙ্কা সিরিজ থেকে আবার আল্লাহর রহমতে ঢোকা শুরু করছি। তো আসলে এই জিনিসগুলো মানে ইনজুরিটাই একমাত্র ফ্যাক্টর হইতে পারে যে কিন্তু মন বলে আমি এখনো পারবো। আপনি নিজে আসলে কোনটা সবচেয়ে এনজয় করেন? না, আমি সব ফরম্যাটই এনজয় করি ভাই, কিন্তু টেস্টটা না একটা ডিফারেন্ট বল গেম। টেস্টটা আমি আসলে এনজয় করি অনেক, কারণ মোমেন্টাম প্রত্যেক সেশনে চেঞ্জ হয়। সামটাইমস ব্যাটসম্যানের ফরে, সামটাইমস বলারের ফরে, সামটাইমস ওই টিম ডমিনেট করছে, সামটাইমস এই টিম ডমিনেট করতেছে।
কিছু সময় আসে অ্যাটাক করা, কিছু সময় আসে কন্টেইন করা, কিছু সময় আসে মানে ওটা একটা মানে সবকিছু প্রপার ক্রিকেট। হ্যাঁ, এবং কিছু সময় আসে টি-20-র মতো বল করতে হয়। ব্যাটসম্যানরা অ্যাটাক করছে, ওই সময় দেখা গেছে আমার সিচুয়েশন 6-7-এর নিচে বোলিং রান কম দিলেই হয়তো টিম বেনিফিটেড হচ্ছে। টেস্ট ফরম্যাটটা আমি সবার ঊর্ধ্বে রাখি। তো দোয়া করেন সবাই আমি যাতে ফিট থাকি এবং টেস্টও খেলতে পারি, এটা যাতে আমি কখনো না ছাড়ি, অ্যাটলিস্ট রিটায়ারের আগে আমি খেলতে চাই টেস্ট। হ্যাঁ, রিটায়ার করার পরে তো আর খেলা কঠিন। মানে এটাই। আর যদি আমি দুজনের টেস্ট ডেবিউ বলি মিরাজ, দুজনের তো পুরো বিপরীত। 2017 ওয়েলিংটন, তাসকিন স্বপ্ন নিয়ে ভোরবেলায় আমি উঠছি, টিভিতে খেলা দেখছিলাম, যাইনি ইউটিউবে, এবং আপনার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। 141 রান, ওভার মনে নেই কত ওভারে দিছিলেন। আমি ফার্স্ট উইকেট ছিল কেন উইলিয়ামসন, তো দ্যাট ওয়াজ এ গ্রেট, ফার্স্ট ওভারে মনে উইকেট পাইছিলাম। আসলে টেস্ট ক্রিকেটটা ভাইয়া নট ইজি, এটাও কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া ইমপ্রুভ করে। অ্যাটলিস্ট 5-7টা টেস্ট খেলার পরে সবাই বুঝতে পারে টেস্টের ধাঁচটা কি। আসলে কিছু প্লেয়ারের হয়তো 20টা টেস্টও লাগে, মানে টেস্টের সাথে খাপ খাওয়ানোর জন্য। কিন্তু ওই যে ওই সময় যেটা বললাম এক্সপিরিয়েন্স ফ্যাক্ট, কিন্তু স্মার্ট যে সে দ্রুত অ্যাডজাস্ট করবে এবং সেই তখন লেজেন্ড হতে পারবে তাড়াতাড়ি। মানে এখন আমি 5 বছর খেলেও যদি একই মিস্টেক করি তাহলে আমি কি ইমপ্রুভ করলাম? আর যারা স্মার্ট ও 5 মাসে ওই ইমপ্রুভমেন্টটা করবে হয়তো, এবং ক্রিকেট নিয়ে চিন্তা করলে, ডেডিকেশন, প্যাশনেট থাকলে ডেফিনেটলি সে কম সময়ে ইমপ্রুভ করতে পারে। মিরাজের তো পুরো বিপরীত গল্প মনে হচ্ছে। মানে আপনি 2016 ইংল্যান্ডের সঙ্গে চিটাগাংয়ে ডেবিউ হলো, মনে হলো যে আপনি বোধহয় জন্মের পরের থেকে টেস্ট খেলছেন। এরপরে মিরপুরে সেকেন্ড টেস্ট, ওইটা তো মনে হলো যেটা কোনো ব্যাপার না, টেস্ট ম্যাচ কোনো ব্যাপার না, কি বল করলে উইকেট পাওয়া যায়। তো আপনার তো একটা স্বপ্ন থাকে না একটা ক্রিকেটারের, যে আমি এরকম একটা ডেবিউতে মেরিট কিছু করতে চাই। অসাধারণ। এটা কি আসলে আপনার স্বপ্নকে ছাড়াই গেছিল? এতটা কি ভাবছিলেন আপনি? দেখেন, মানুষের চিন্তা ভাবনা অনেক স্ট্রং। কথাটা কেন বলছি যে আমরা তো একসাথে ক্রিকেট খেলেছি। আপনার যে গল্পগুলো বললাম যে আন্ডার-15 থেকে একসাথে খেলছি, মুস্তাফিজ আমরা একসাথে ক্রিকেট খেলেছি, আন্ডার-16, আন্ডার-19 সব আমরা একসাথে ক্রিকেট খেলেছি। যখন তাসের ডেবিউ হলো, তাস কিন্তু ইন্ডিয়ার সাথে 5 উইকেট পেল। ইন্ডিয়ার সাথে 2014, তখন আমি আন্ডার-19 খেলি, আমি ওগুলো দেখছি। তারপরে মুস্তাফিজ আমার আন্ডারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললো 2014। তারপর ওর বাংলাদেশ টিমে 15তে বাংলাদেশ টিমে ডেবিউ হলো। ডেবিউতেই ভালো করলো, ইন্ডিয়ার সাথে মনে করেন মুস্তাফিজ জিতালো। তখন আমি আন্ডার-19 খেলি, তখন আমি দেখছি বাংলাদেশ টিমের খেলা। তা আমি দেখে যেহেতু তাদের সাথে আমি খেলেছি, ওরা যদি পারে আমি কেন পারবো না। বাট আমার তখন থেকে মেন্টালি একটা মানে মানসিকভাবে একটা চাহিদা ছিল। আমি সবসময় চিন্তা করতাম যে আমার যেন কখনো ছোট টিমের সাথে ডেবিউ না হয়। আমি সত্যি কথা, আমি সবসময় চিন্তা করতাম, তখন আমি আন্ডার-19 খেলি, আমার যেন কোনো ছোট টিমের সাথে ডেবিউ না হয়। আমার কখনো ইচ্ছা ছিল না কোনো ছোট টিম ছোট দেশের সাথে আমার ডেবিউ না হোক। আমার টার্গেটে ছিল এমন একটা টিমের সাথে ডেবিউ হোক যেন আমি ভালো খেলি, এবং ভালো খেললেই যেন সবাই আমাকে চিনতে পারে, এবং মানে আমার ডেবিউটাই যেন একদম মানে খুব ভালো মতন হয়, যেন আলোড়ন সৃষ্টি করতে পারে, এরকম একটা ডেবিউ যেন চাই। চিন্তা ভাবনা করছিলাম, যা ভাবছেন তাই হয়েছে। এখন হবে কি হবে না সেটা কখনোই ভাবি। আপনি ওইরকম একটা কল্পনা আমি চিন্তা করেছি, কল্পনা করেছি, যে আল্লাহর অশেষ রহমত কি দেখেন যে তাই হয়েছে, যে ইংল্যান্ডের সাথে ওইভাবে মানে এটার জন্য একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ নিয়তের উপরে সম্পৃক্ত। আপনি যেভাবে নিয়ত করবেন সেভাবেই প্রতিফলন হবে, এটা মানে আল্লাহরই কথা। এবং আমাদের মনে করেন হাদিসের প্রথম একটা কথা আছে এরকম। এটা কি অনেকটা এরকম ভাবে ব্যাখ্যা করা যায় যে যখন আপনি মনে প্রাণে কিছু চাইবেন, তখন তো আপনি ওটার জন্য ওইরকমই পরিশ্রম করবেন, ওটা তো ওইভাবেই পেতে চাইবেন, আপনি অনেক স্যাক্রিফাইস করবেন, অনেক জিনিস আপনার করতে ভালো লাগে, কিন্তু আপনি জানেন যেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো না, আপনি সেগুলো বাদ দিবেন। এইটি নিয়ত বলতে তো এইটি ভালো চিন্তা করলে আলটিমেটলি অ্যাকশন ওরকম। আপনি এটা আমি যেটা কথাটা বললাম যে আমি বললাম এটা রেফারেন্স আছে আপনার সহিহ বুখারীর প্রথম মনে করেন একটা হাদিস,
যে কি রেফান, যে আপনি নিয়ত যেভাবে করবেন আল্লাহ আপনাকে সেভাবে প্রতিফল দেবেন, এবং আপনি সেটা যদি পৃথিবীতে কোনো কিছু চান আল্লাহর কাছে আল্লাহ ওইভাবেই দেবে, সেটা যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমার মৃত্যুর পরে দিয়েন, সেটাও দেবে। মানে আল্লাহর কাছে আপনি যেভাবে নিয়ত করবেন ভালো মতন, আল্লাহ আপনাকে তার প্রতিফল দিবে, এবং সেই অনুযায়ী যদি আপনার স্ট্রং থাকেন, মেন্টালি পরিশ্রম করেন, আপনি পাবেন। আচ্ছা, আপনার চিটাগাং টেস্ট যদি বলি, মিরপুর তো আরও মারাত্মক, কারণ থার্ড ডের লাস্ট সেশনে ওদের 10 উইকেট পড়ে গেল ইংল্যান্ডের মতো টিম বাংলাদেশের এগেনস্টে 10 উইকেট পড়ে গেল। তো 10 উইকেট এমনি এক সেশনে হারানো খুব কঠিন, বাংলাদেশে তো সবসময় 2-1 বার হয়েছে হয়তো। তো আপনার ওই ডেবুতে যখন আপনি নামলেন, ইংল্যান্ডের বড় বড় নাম প্রথম খেলতে নামছেন, আপনার এতদিন পরে, ধরেন আজকে 9 বছর হয়ে গেছে, আপনার কি মনে পড়ে ওই ডেবু টেস্টে? পার্টিকুলার কোনো উইকেট, পার্টিকুলার কোনো মোমেন্ট, পার্টিকুলার কোনো ওদের কোনো একটা কথা কি মনে পড়ে ফার্স্ট আপনার? দেখেন, যখন আমরা ফার্স্ট ম্যাচটা হেরে গেলাম, তখন তো ওখানে মানে আমার ডেবুটা এমন হয়েছিল, দেখেন আমি আন্ডার-19 খেলার পরে কিন্তু আমার বাংলাদেশ টিমে ডেবু হয়েছে। আমি ওইরকমভাবে এই টিমেও খেলার সুযোগ পাইনি, এইচপিতেও খেলার সুযোগ পাইনি, আমার এক্সপিরিয়েন্সটা কম ছিল, বড় একটা জাম্প ছিল। হ্যাঁ, 6 মাসের পরেই আমার ডেবু হয়ে গেছিলো বাংলাদেশ টিমে। তখন সেকেন্ড টেস্ট ম্যাচে আমার একটা ইন্টারেস্টিং মোমেন্টাম আছে, যে জিনিসটা যেটা বললাম যে মেন্টালি যদি স্ট্রং থাকে, আল্লাহর কাছে যদি মন থেকে চায়, অবশ্যই আল্লাহ অবশ্যই দেয়। যখন সেকেন্ড টেস্ট ম্যাচ আমরা খেললাম, আমি ফার্স্ট ইনিংসে 6 উইকেট পেলাম। সেকেন্ড ইনিংসে যখন আমরা আবার ওদেরকে টার্গেট দিলাম, ওদের 100 রানে কিন্তু কোনো উইকেট পড়েনি, 100 ফর নো লস। এবং তখন আমরা মেবি টি ব্রেকে যাই। টি ব্রেকে যাওয়ার পর তখন সবাই একটু হেভি আপসেট ছিল। তামিম ভাই আপসেট ছিল, মুশফিক ভাই তখন ক্যাপ্টেন ছিল। মুশফিক ভাই তো মনে করেন একটু, বুঝেন তো, ইমোশনাল মানুষ, মাঝে মাঝে একটু ইমোশন হয়ে যায়, তখন উনিও একটু আপসেট হয়ে গেছে। তারপরে আরও যারা ছিল প্লেয়াররা সবাই, সাকিব ভাই ছিল, সাকিব ভাই তো এক সাইড থেকে ভালো বোলিং করেছে। মানে সবাই একটু মনে করেন যে এই উইকেটে 100 রানে মনে করেন কোনো উইকেট হয়নি, আমরা কি বোলিং করছি, মানে সবাই একটু হতাশা। আমার তো সেকেন্ড ম্যাচ, তখন টিমের যে কোচ ছিল হাতুরা সিং, ও আমার কাছে আসছিল এবং আমাকে একটা কথাই বলছে যে এই উইকেটে তুমি পারো ম্যাচ জিতাতে, এবং একটা উইকেট যদি বের করতে পারো, অপোনেন্ট আরেক সাইড থেকে উইকেট পড়ে যাবে, কারণ এই উইকেটে কোনো নেক্সট ব্যাট সেট হওয়া ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তখন আমাকে বললো যে তুমি টাইট লেন্থে বল করো, ভালো জায়গায় বল করো, এবং একটা উইকেট বের করো, কীভাবে করবা তুমি চিন্তা করো। তখন আমি চিন্তা করলাম যে না, ইনশাল্লাহ আমি জিতাবো। তখন আমি ওই টি ব্রেকের 20 মিনিটসে আমি বারবার আমার ড্রেসিং, মানে আমি যেখানে বসি সেখানে বলছিলাম যে না, আমি ম্যাচ জিতাবো। দেন তারপরে উইকেটে বলটা ধরলাম, আমাকে বলটা দিল, দেওয়ার ফার্স্ট বল যখন রান আপে গেলাম, উইকেট বল করতে করতে যায়, উইকেট ফার্স্ট বলই আউট। উইকেট বলে আপনি বলটা না, মানে বলে না, আমি চিন্তা করছি মনে উইকেট নেব। ওই যে মেন্টালি অনেক স্ট্রং ছিলাম, তারপরে এসে যে মনের ভিতর থেকে চাচ্ছিলাম, ওই যে এর আগে আপনাকে বললাম, মনের ভিতর থেকে আল্লাহর কাছে চাইলে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। সো তখন আল্লাহর রহমতে উইকেটটা পেলাম। যখন উইকেটটা পেলাম, এক সাইড থেকে সাকিব ভাই 4টা উইকেট নিল, এক সাইড থেকে আমি 6টা নিলাম, প্রায় ওরা 64 রানে অল আউট হয়ে গেল। মানে 30 মিনিটের ভিতরে মনে করেন আমরা ম্যাচটা জিতে গেলাম। এটি তো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি সবচেয়ে রিমার্কেবল উইন, মানে যদি যেভাবে জিতে। আপনি তখন কই? আমি তখন বাসায় বসে টিভি তখন কি আমি ইনজুরি ছিলাম। আমি ওই কত সালের জানি আমি ওডিআই সিরিজটা খেলছি। হ্যাঁ, ওডিআই সিরিজ খেলেছিলাম। ওডিআই সিরিজে তো আমরা প্রায় জিতে গেছিলাম, খেলে পরে একে হওয়ার পর 2-1 হারলাম। আমি তখন কিন্তু আমি এত খুশি হচ্ছিলাম, মানে আরে মিরাজ বোলিং আসে, ওই পিচ্চি মিরাজ না, মানে ও ভালো করলে আমার অল দ্য টাইম মন থেকে একটু ভালো কাজ করে, স্পেশালি সব টিমমেটের প্রতি, কিন্তু যাদের সাথে 15 থেকে খেলছেন আপনি, আলটিমেটলি দেখবেন একটা ভালো লাগা কাজ করে বাড়তি। ও সাদমান, তারপর আরো অনেকে ছিল, বেশিরভাগই খেলা ছেড়ে দিয়েছে বা খেলতেছে না, ঝরে পড়ছে। তো মানে ওই টিম থেকে মনে হয় এই মুহূর্তে খালি সাদমান আর তুই। আমাদের তিনজনের একটা ছবিও আছে, ভাইরাল আছে, এবং সেটা মনে করেন ভাইরাল হয়েছিল ওই ছবিটা। পিচ্চি আমাদের একজন চাপা ভচকা, আমার কাছে আছে। হ্যাঁ, ওই ছবিটা আমার কাছে আছে, এবং আমি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম এবং বলছিলাম এই 3জন কে বলেন তো,
ছবিটা দিচ্ছি ওই ছবিটা আমাকে দিয়ে না আপনি, আমি এটা হ্যাঁ মানে তিনজন দর্শককে আন্ডার দেখাবো। 15 এর ছবি আপনি দেখলে মানে টাচ আমার এবং সাদমানের দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ইয়াং ছিলাম। না ইয়াং তো ছিলেন, ছোটবেলায় তো সবাই ইয়াংই থাকে। চিকেনের ছবি তো আই এম স্টিল ইয়াং। আই এম অলসো স্টিল ইয়াং। এটা কেটে ফেললে তো আরো ইয়াং লাগবে। আচ্ছা মিরাজ, এই অফ স্পিনার হিসেবে আপনার সবচেয়ে স্ট্রেংথের জায়গা কি, মানে আপনি কি নিজে কি মনে করেন যে? আমার কাছে মনে হয় স্ট্রেংথের জায়গা আমার ফিঙ্গার। আপনার হাত আমি দেখি একটু, দর্শক কোন ক্যামেরা, একটু দর্শকের ক্যামেরার দিকে একটু হাতটা দেখান তো। এটা আমার মনে আছে, নজর লেগে যাবে ভাই হাত দেখাইলে। নজর লাগবে না, এটা তো আপনার গিফটেড। এটা অনেক আমার থেকেও রাং দেখি লম্বা। তোমার। আমি 6 ফিট 2, কিন্তু মনে হচ্ছে দেখেন হ্যাঁ, আমার থেকে ওর প্রায় আধা ইঞ্চি না লম্বা। বেসিক্যালি সত্যি কথা বলতে কি আমি অ্যাডভান্টেজ পাই যেটা বলটা গ্রিপ করতে, কারণ আমার যেহেতু ফিঙ্গার বড়। আর আমি বেশি কিছু চিন্তা করি না, চিন্তা করি স্পিন করানোর জন্য। বলটা জাস্ট ভালো জায়গায় স্পিন করানোর চেষ্টা করি। সাকলাইন যেহেতু আসছিল, দোসরা ট্রাই করেন না? স্টেটের তো করেন। আমি একবার দোসরা ট্রাই করতে গিয়েছিলাম, বাট আমার কাছে মনে হয় যারাই দোসরা ট্রাই করবে তাদের হাত ভাঙতে হবে। অ্যাকশন, ক্লিন অ্যাকশনে দোসরা করা সম্ভব না। ডিফিকাল্ট, মানে আপনি তো পারবেনই না, কারণ আপনি দোসরা করতে গেলে আপনার হাত নি ব্যান্ড করতে হবে, মানে এলবো আপনার ব্যান্ড করতে হবে। এলবো যখন ব্যান্ড করবে তখনই আপনার দোসরা হবে। আপনি সোজা রেখে কিভাবে আপনি এরকম করবেন? এটা পসিবল মানে এক্সেপশনালি হইতে হবে, যেমন আশ্বিন মানে লাখে কোটি। না ওইটা আসলে অ্যাশ্বিন যেটা হয় ক্যারাম মারে, ক্রাম আজমল মারতো, বাট ও তো একটা পর্যায়ে আপনি দেখেন যত দোসরা টাইপের বলার আপনি হয়তো তখনকার অ্যালাউ ছিল, বাট তারপরে ক্রিকেটে কিন্তু অ্যালাউ হয় না। আপনার যত ওয়ার্ল্ড ক্লাস যারা বলার আছে, লিজেন্ডারি বলার, তারা কিন্তু সবাই কিন্তু একটা ডিগ্রি আছে। কত ডিগ্রি যেন 15 ডিগ্রি। ওই 15 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমামই ভাঙে। সেটাও তো মোরালি ধরার জন্য বেরোইলো, যে যখন কথাটা উঠলো তখন ল্যাবরেটরিতে আগের বোলারদের টেস্ট করে দেখা গেল যে যাদেরকে আমরা মনে করতাম একদম স্ট্রেইট আর্ম, তাদেরও আসলে 13 ডিগ্রি 14 ডিগ্রি 15 ডিগ্রি ভাঙে। ইলোশন চোখ, মানে খালি চোখে সেটা বোঝা যায় না। তখন আসলো যে 15 ডিগ্রির চেয়ে বেশি বাঁকা হইলে খালি চোখে বোঝা যায়। ওই জন্য নিয়মটা হইলো, মোরালি ধরনের কারণে জিনিসটা হইলো। ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। আজমল তো মানে আমাকে তো অনেক ব্যাটসম্যান বলছে, মানে ইন্টারন্যাশনাল অন্য দলের ব্যাটসম্যান, যে ও তো পুরা বাংলা ভাষায় বলে চাক্কা মারে। আচ্ছা, শেষে তো ব্যান্ডই হয়ে গেল। ডিফিকাল্ট, আপনি যেটা বললেন দোসা মনে হয় ডিফিকাল্ট, বাট এখন যেহেতু দোসা ওইটা ডিফিকাল্ট হয়, ব্যান্ড করা ওই রকম যায় না, বাট অনেক ভেরিয়েশন ইউজ করতে হয়। ক্রাম যেরকম ক্রাম বল করতে পারবে, স্ট্রেট বল করতে পারবে, বাট এটা একটা ভেরিয়েশন, একটা অস্ত্র থাকতে পারে একটা বোলারের। কিন্তু এটা যদি মানে মোরালিটি যদি বলি, অফ স্পিনার যদি আমি বলি, নাম্বার অফ উইকেটসের চিন্তা করলে ক্রিকেট হিস্ট্রির গ্রেটেস্ট অফ স্পিনার। এখনও টেস্টে তার 800 উইকেট, ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট তার। মুরালিকে তো আসলে ঠিক শুধু ফিঙ্গার স্পিনার বলা যায় না, ওর তো রিস্ট টিস্ট কোন মিলাই একটা নাকি। আমি একটা কথা বলি যে আমি স্বপ্ন দেখিও না কি মুরালি হওয়ার, কখনোই স্বপ্ন দেখি না। কেন স্বপ্ন দেখি না? দেখেন যারা ওয়ার্ল্ডের লেফট আর্ম স্পিনার আছে তারা একটা স্বপ্ন দেখতে পারে, তারা বেঞ্চমার্ক করে রেখেছে 400 উইকেট বা 450 উইকেট, এই হলো বেঞ্চমার্ক। আমি বুঝতে পেরেছি। 800 উইকেটের কেমনে সম্ভব? তা আমি এর জীবনেও স্বপ্ন দেখি না ভাই 800 উইকেট বিট করব, এত উইকেট নেব, সম্ভবই না। 800 উইকেট বিট করা পসিবল প্রায় সবার ক্ষেত্রেই মনে হয় এটা সত্যি। আমার কাছে মনে হয় এই রেকর্ড ভাঙবে না, এই রেকর্ড কখনো কেউ ভাঙতে পারবে কোন অফ স্পিনার নিতেও পারবে না, কখনোই না, সম্ভবই না। কারণ 800 উইকেট আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে শুধু টেস্টে ওয়ানডেতে 534 এবং দুইটাতে হাইয়েস্ট উইকেট টেকার। আর অতদিন ক্রিকেট খেলা এখনকার যুগে এটা ডিফিকাল্ট না। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে মুরালিকে তো আপনি কোনো সংজ্ঞায় বাঁধতে পারবেন না, ও তো আপনার টিপিক্যাল অফ স্পিনার না, ও তো রিস্টও ব্যবহার করতেছে। আর বলেন আপনি একটা জিনিস দেখেন যে মুরালি যদি বোলাররা ব্যাটিং করতো, ও চান্সই নাইতে মনে করেন যে ও উইকেট পিক করার। ও মনে করেন কি ট্যালেন্ট, মানে পিছনের ব্যাটসম্যান যদি ব্যাটিং করে ও ম্যাক্সিমাম উইকেটও নিয়ে চলে যাবে, কারণ ওরা বুঝতে পারবে না যে বড় বড় ব্যাটসম্যান বাংলাদেশ টিমের আশরাফুল ছাড়া তো কেউ আর পিক করতে পারবে না। এবং একসময় দেখছি না যত আসতো আর 10 উইকেট 12 উইকেট লেজেন্ডারি যত ব্যাটসম্যান আছে, মানে একটা উইকেট তো আপনার একটা উইকেট পেতে কত কষ্ট হয় আমরা জানি। একটা ব্যাটসম্যানের উইকেট নিতে গেলে কত কষ্ট হয়। সো ওই স্কিল থাকলেই উইকেট নেওয়া যায়। সো আমার কাছে মনে হয় যে মানে সে যে কাজটা করেছে এটা আনবিলিভেবল, এটা সম্ভব না। এবং আমিও স্বপ্ন দেখিও না, আবারও বলছি আমি জাস্ট অল্প মানে চিন্তা করি যতটুকু সম্ভব। আপনার স্বপ্নটা কি আসলে, মানে কোথায় নিজেকে, মানে আপনার ক্যারিয়ার শেষে মেহেদী হাসান মিরাজ আমি কোথায় দেখতে চান? বেসিক্যালি
আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাই এটা আমি কখনো চিন্তা করি না, বাট ব্যক্তিগত কিছু চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে। আমার একটা স্বপ্ন অবশ্যই আছে, সেটা হলো আমি হয়তো কত বড় ক্রিকেটার হব আমি জানি না, বাট বাংলাদেশের হয়ে একটা ট্রফি জিততে চাই, এটা আমার অনেক বড় স্বপ্ন। কারণ আপনি আন্ডার 19 ট্রফি জিতেছেন। না, আমি জিতে ও আন্ডার 19 ফাইনালে হেরে গেলেন, সেমিফাইনালে বাদ পড়েছি। সেমিফাইনালে বাদ পড়েছিলেন, ঢাকা যেটা ম্যান অফ দ্য সিরিজ হলেন আপনি। হ্যাঁ, ওই যে আলজারি জোসেফ, রাইট, ওই বয়সের জন্য হি ওয়াজ রিয়েলি ফাস্ট। আচ্ছা, আপনার ওই ওই মিরাজ একটা জাস্ট খালি আপনার ওই অফ স্পিনার প্রসঙ্গে বলি, আপনার ফেভারিট অফ স্পিনার কে অল টাইম অফ? কারণ মুরালি আমি এই কারণে বললাম, আমি যার কথা বলবো মানে হয়তো অনেকে মনে করেন যে বলবে এটা কেমনে সম্ভব, এটা মনে করেন যে অনেকে মনে করেন অবাক হয়ে যাবে। আমার ফেভারিট আমি তো এখন অফ স্পিন করি না। হ্যাঁ, আমার ফেভারিট বোলারের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনিও সবাই অবাক হয়ে যাবে। আমার ফেভারিট বোলার রমেশ পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, obviously দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, রমেশ পাওয়ার আমার ফেভারিট বোলার। রমেশ পাওয়ার আমি আমার মনে আছে ওর কথা, মনে আছে একটু গাট্টা গুট্টা এবং মোটামুটি। এটা কেন ফেভারিট বললাম, আমি যখন ক্রিকেট খেলা স্টার্ট করি 2006 সালে, তখন আমি সাইড আর্ম অ্যাকশনে বল করতাম, প্র্যাকটিস করি মাত্র একাডেমিতে। তখন হঠাৎ করে একদিন সাইড আর্ম অ্যাকশন আর ভালো লাগছে না, এত কষ্ট করে বল করতে হয়। তো একদিন হঠাৎ করে বাংলাদেশে একটা ইন্ডিয়ার খেলা চলছিল, আচ্ছা 2006 সালে এরকম, মেবি সাতের ওয়ার্ল্ড দিকে, কাপের পরে ওয়ার্ল্ড কাপের পরে পরে, হ্যাঁ এরকম একটা মানে খেলা। হ্যাঁ হ্যাঁ 2007 সাথে না, ওরকম একটা খেলা দেখলাম। ওরা 4-এ আসছিল, তারপর 7-এ আসছিল। 7-এ আসছিল, হ্যাঁ ওই সময় ছিল রমেশ পাওয়ার টিমে ছিল। তোর বোলিং দেখলাম, একটা মোটা মানুষ চশমা পরে কি সুন্দর অ্যাকশনে বল করে, আবার এত বড় বড় টান, মানে আমি না ওর বল দেখে না মানে আমার ভালো লাগলো ওর খেলা বোলিং দেখে। তা আমি কই ওর অ্যাকশনেই আমি বল করব। দেন আমি তখন প্র্যাকটিসে গেলাম, ওর অ্যাকশনে আমি বল করা শুরু করলাম। প্রথম বলই করলাম, আমাদের একাডেমি একটা বড় ভাই ছিল, উনি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলতো, উনি প্রথম বলে ডিফেন্স করে বোল্ড। কি বল করলাম, তো ম্যাজিক বল। ওর পর থেকে আমি রমেশ পাওয়ারের বলের অ্যাকশন শুরু করলাম। প্র্যাকটিস একদম পুরো এরকম, এখন তো অনেক একটু হয়েছে, স্মুথ হয়েছে, তখন তো একদম পুরো এরকম। 2007-এ তো আপনি তখন ছোট, অনেক ছোট, তাই না? 2007-16-তে ডেবিউ হয়েছে, তখন অনেক ছোট আপনি। হ্যাঁ অনেক ছোট। পরে রমেশ পাওয়ারের সাথে দেখা হয়েছে আপনার? আমার কখনো দেখা হয় নাই, বাট আমি একটা ইন্টারভিউ, আমার যখন ডেবিউ হয়েছিল তখন আমি ইন্টারভিউতে আমি বলেছিলাম রমেশ পাওয়ারের কথা। আচ্ছা, তখন ও নাকি শুনেছে যে আমি ওকে অনেক পছন্দ করি, ফলো করি। শুনে আমার ধারণা অজ্ঞান হয়ে গেছে। না, শুনে ওর ভালো লেগেছে, বাট কখনো দেখা হয় না, দেখা হলে সামনাসামনি। তো আমি অজ্ঞান হয়ে গেছি এই কারণে বললাম যে ডেফিনেটলি আর একটা জিনিস আপনি পিক করেছেন, এটা আপনি আপনার মতো অলরেডি আপনি ইন্টারন্যাশনালি বেস্ট সাকসেস আছে আপনার। রমেশ পাওয়ারের তুলনায় সাকসেস অনেক বেশি আপনার। সেইখানে আমি অজ্ঞানটা এই কারণে বললাম যে রমেশ পাওয়ার হয়তো কল্পনা করতে পারে না যে বাংলাদেশের একজন স্পিনার তাকে আইডল করছে বা তার অ্যাকশনটাই করছে। তাসকিনের ফেভারিট বোলার মর্নি মর্কেল, সাউথ আফ্রিকার। মানে আমি ওর বাউন্সটার বেশি ফ্যান ছিলাম, যে লেন্থ বল এত সুন্দর ক্যারি করতো। আর দেশে ছোট থেকেই তো ওই সময় আমরা সবাই মাশরাফি ভাইকেই আইডল মনে করতাম, মানে এখনো স্টিল ইজ এ ওয়ান অফ আওয়ার লেজেন্ডারি প্লেয়ার। তো আর বাইরের দেশে মর্নি মার্কেল, এই দুজনকেই আমার সবসময় ভালো লাগে। আচ্ছা, এটা ধরেন পেস বোলারদের ক্ষেত্রে একটা কথা বলে যে পেস বোলার্স হান্ট ইন পেয়ার্স, জোড়া বেঁধে শিকার করে। মাশরাফির সঙ্গে আপনার জুটি তো আমরা জানি। মাশকিন 2015 যখন মাশকিন হচ্ছিল তখন আপনি কইছিলেন, ওই যে টিভিতে খেলা দেখছিলাম, মেলবোর্নে তারা ওই যে বুকে বুকে কি এক লাভ দিয়ে দুইজনে ছিটে চলে যাচ্ছে। চিন্তা করেন, ম্যাসিভ একটা সেলিব্রেশন। ওই পেয়ারটা তো আমরা জানি যে, কিন্তু এর বাইরে যদি আমি বলি যে মানে এজ এ পেয়ার আপনার অন্য সাইডে কার সঙ্গে বোলিং করতে আপনার মনে হচ্ছে না ওকে এটা ওই সাইড থেকেও একই রকম একটা তো কমপ্লিমেন্ট করে একজন আরেকজনের, নট নেসেসারিলি যে দুইজনেরই হয়তো উইকেটের জন্য। মানে কি আপনি আমাদের আপনার, হ্যাঁ বাংলাদেশ টিমে আপনি যাদের সঙ্গে বোলিং করেছেন, না দেখেন আমাদের বর্তমানে বোলিং বর্তমান না শুধু আপনার পুরো ক্যারিয়ারে মাশরাফি যদি মানে মাশরাফিটা তো সেলিব্রেশনের জন্য বেশি বিখ্যাত হয়ে আছে, এমন কেউ আছে যার সঙ্গে অন্য প্রান্তে আপনার সঙ্গে মনে হচ্ছে যে ওকে হি ইজ দেয়ার, আমি হিয়ার? উইথ দ্য নিউ বল অনেস্টলি আমার কাছে হোয়াইট বলে যদি বলি শরীফুল, ও লেফট আর্ম সুইং করাচ্ছে, আমি রাইট আর্ম আইসে দুইজন দুই রকম সুইং করাচ্ছি। মানে হোয়াইট বলে ওর সাথে আমি, আর ডেতে তো ফিজ অলওয়েজ ওর সাথে অনেক এনজয় করি, কারণ ও লেফট আর্ম অর্থোডক্স প্লাস সব ধরনের। মার্শাল্লাহ লাস্ট কয়েক বছরে আমার ডেথ বোলিংয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আর এর মধ্যে আমাদের টু বি অনেস্ট বাংলাদেশে যদি আপনি ডেথ বোলিংয়ে কারোর সাথে কথা বলতে চান,
বাংলাদেশের বাইরে কারোর সাথে ওরকম কথা বলার প্রয়োজন নেই। ফিজ প্রুভেন, ফিজের সাথে কথা বললে অনেক কিছু শেখার আছে, স্পেশালি ডেথ বোলিংয়ে। আইপিএলে প্রুফ করছে, ইন্টারন্যাশনালে প্রুফ করছে, মাশাআল্লাহ। মানে এটাই, মানে আমরা অনেক সময় চিন্তা করি না যে কার সাথে কথা বলবো, আমাদের ফিজ আছে। কিন্তু একটু আগে যে মুরালের ক্ষেত্রে যে কথাগুলো আমি বলছিলাম, যে এটা কমপ্লিটলি ফ্রিকিশ, মানে এটা ঠিক নিয়মের মধ্যে পড়ে না, প্রথাগত অফ স্পিনার না। ওরও তো তাই, মানে মুস্তাফিজের রিস্ট টিস্ট মিলিয়ে ও যেটা করে, এটা আল্লাহ প্রদত্ত এক্সেপশনাল রিস্ট আল্লাহ ওরে এটা কি দিয়েছে। চাইলেই কি আসলে আরেকজন করতে পারবে না, আমরা ট্রাই করছি, আমাদেরও আমরাও অফ কাটার মারি, হ্যাঁ ন্যাচারালি। স্পেশালি আমি মারি লেফট হ্যান্ড, তখন আমাদের অফ কাটার যদি এতটুকু টার্ন করে, ওরটা করে এত, ওটা তো স্পিনারের মতো করে, মানে তখন এবং মানে উইথ পেস, হ্যাঁ। এটা হার্ড টু প্রেডিক্ট। এবং মাশাআল্লাহ শুকরিয়া, আমরা ফিজরে পাইছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, তাই না? আমি একটু ইন্টারাপ্ট করি। তার যেটা বললো যে ডেথ বোলিং, আপনি যদি স্টার্ট দেখেন 2021 সালের পর থেকে 25 সাল, আপনি যদি ওডিআই যদি আরও যে মনে করেন টি20 যদি খেলা দেখেন, যদি স্টার্ট দেখেন, আমাদের বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের সবচেয়ে আমাদের বাংলাদেশের বোলারদের ভালো ইকোনমি এবং ডেথ বোলিং এর পার্সেন্টেজ অনেক ভালো। আপনি যদি এটা মনে করেন বের করেন, দেখেন না এটা, কারণ আমি জানি, কারণ কি আমরা আমরা যখন অ্যানালিস্ট করছি, আমরা দেখেছি এটা যে আমাদের পেস বোলারদের ডেথ বোলিং এর পজিশন কীরকম থাকে, কিভাবে আমরা রান চেক দিয়েছি। আমরা সবসময় কিন্তু দেখেন কামব্যাক করেছি ভালো, সবসময়। হয়তো প্রথম দিকে আমরা রান দিয়েছি বা মাঝখানে রান দিয়েছি, কিন্তু যখনই আমরা ব্যাক করেছি তখন আমরা অনেক ভালো ব্যাক করেছি, বিকজ আপনার মনে করেন ডেথ বোলাররা যারা ছিল তখন তারা উইকেট নিয়েছে, রানও দেয় নাই। সো আপনি যদি দেখেন এটা আপনি বের করতে পারবেন। আর লাল বলে আমার বোলিং পার্টনারের উইথ দ্য নিউ বল আই রিয়েলি এনজয় উইথ হাসান মাহমুদ, বোথ পেস সুইং করাইতে পারে ও আমাদের। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে এবং ও যদি ঠিক থাকে, ডিসিপ্লিন থাকে, ও অনেক বড় বলার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই অংশটা সেরে নেই, এর আগে মুস্তাফিজ যেহেতু কথাটা আসলো, মুস্তাফিজকে নিয়ে যেটা বললেন, মুস্তাফিজ স্পেশাল ট্যালেন্ট, ডেবুট থেকে দেখিয়েছে, এখনও হি স্টিল ভেরি গুড। মুস্তাফিজ নিয়ে কি একটু আফসোস হয়, আমার হয়, আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদের হয় কিনা। আমার কাছে মনে হয় যে এই ছেলেটা চাইলে অল টাইম গ্রেটদের একজন হতে পারতো। আমি জানি বলা সহজ, 3টা ফরম্যাট খেলা, চাপ নেওয়া, আইপিএল খেলা, কিন্তু আমরা তো দেখেছি অনেক প্লেয়ার হয়েছে। ও যেমন আমার কাছে মনে হচ্ছে সহজ পথ বেছে নিয়েছে। টেস্টের এত কষ্ট, এই কষ্টের মধ্যে আমি যাবো না, আমি টি20 আর ওয়ানডে খেলবো, আইপিএল খেলবো, আমি ফাইন্যান্সিয়ালি মোটামুটি ভালো থাকবো। ওই গ্রেটনেসটাকে সে চেস করলো না, আমার এটা নিজের ফিলিং। আপনাদের কীরকম মনে হয়? ও কিন্তু ডেবুতে আপনি জানেন তো এটা যে ওয়ানডে এবং টেস্ট দুইটা ডেবুতে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া প্রথম খেলোয়াড় কিন্তু সে, পরে আরেকজন হয়েছে বেন ফোক্স, ফার্স্ট ওয়ান টু গেট ম্যান অফ দ্য ম্যাচ, ওয়ানডে ডেবু, টেস্ট ডেবু। আচ্ছা, না ভাই, আসলে যেটা ওর সাথে তো আমি অনেক ক্লোজ, প্রায় 10 বছর ধরে একসাথে খেলতেছি। ও আসলে লাল বলে বোলিংটা এনজয় করে না, এমন না যে কষ্টের কারণে খেলে না, ও এনজয় করে না। তো একটা মানুষ যদি এনজয় না করে তাহলে তো সে সাকসেসফুল হইতে পারবে না। হয়তো প্রথম কিছু ম্যাচও ভালো করছে, বাট ও মন থেকে ওর আসে না, ও সহজ স্বীকারোক্তি দিচ্ছে যে আমি এনজয় করি না। কিন্তু আপনি দেখেন ফিটনেস ট্রেনিং সব কিছুতে যতটুকু খাটাবেন ও খাটবে, কোনো কমপ্লেন করবে না, কিন্তু ও আসলে এনজয় করে না। এর জন্য ও কিন্তু অবসর নেয়নি, ও কিন্তু অবসর এখনো টেস্টে খেলতে পারে। মানে হয়তো ওই মিরাজ সামনে হয়তো শিওর ওরে বলবে গেল না না আপনি দেখেন, ওরে বললেই দৌড়ানি না। আমার কাছে যে মিরাজ কি টেস্ট ক্যাপ্টেন হচ্ছে নাকি? না ফিউচারে হইলে আর কি বলতেছি না। আমার কাছে একটা জিনিস আপনি যেটা বললেন মুস্তাফিজের ব্যাপারে, আমার কাছে মনে হয় ও যে ডিসিশনটা নিয়েছে, আমি অবশ্যই ওর ডিসিশনটা রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করি? ও যদি 3টা ফরম্যাটই খেলতো, আমরাই লুজার হতাম বাংলাদেশ, কারণ ও ওয়ানডে তো ওইভাবে এফোর্ট দিতে পারতো না, টি20ও দিতে পারতো না। আর অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যে ও যেভাবে ওয়ানডে এবং টি20তে যতটা এফেক্টিভ হবে, টেস্টে কিন্তু অনেক বল করতে হবে এবং ওর কিন্তু ইনজুরির চান্স অনেক বেশি হবে। ও যখন খেলেছে তারপরে টেস্ট খেলার পরে কিন্তু ইনজুরিতে পড়েছে, শোল্ডারে অপারেশন হয়েছে। আপনি দেখেন তাজ স্ট্রাগল করে অনেক সময় টেস্ট খেলে, অনেক কষ্ট হয়, মানে আমরা দেখি ব্যথা নিয়ে খেলে, মানে সারা দিন খেলার পরে যায় রুমে যায়, মনে করেন অনেক না 3 ফরম্যাট খেলা অনেক ডিফিকাল্ট, পেস বোলারের জন্য অনেক ডিফিকাল্ট। বাস আপনি যদি ফ্র্যাঞ্চাইজি খেলেন, মানে আমাদের তো সারা বছরই খেলা থাকে, আমরা তো ওইরকম রেস্ট নিতে পারি না। বাট আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য এবং টিমের জন্য, যে সে জানাটা যে আমি কোন ফরম্যাট খেলতে চাই এবং কিভাবে খেলতে চাই। রিসেন্টলি কিন্তু আমাদের ম্যানেজ করার সিস্টেমটা ভালো। আপনি ভালো করার পরও আপনার ওয়ার্কলোডে, যেরকম
শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ওডিআই আমি 4 উইকেট পাইছি, ওই তো ক্যাপ্টেন ছিল। আমি বললাম খেলি, কোচরে বললাম, ও কোচ দুইজনই না, অনেক খেলতে হবে, খেলা যাবে না। দেন আবার থার্ডটা খেলছি। তো এই জিনিসগুলো এখন কোচ ক্যাপ্টেন সবাই যে না, আমাদেরকে লম্বা সময় রাখতে হবে। একটা জিনিস কি আপনি দেখেন যে আমরা কিন্তু সবাই চাই কি রেজাল্ট, আমরা বাংলাদেশ প্রত্যেকটা মানুষ সবাই জয় চায়। আপনি মানুষ থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে আমাদের ক্রিকেট বোর্ডে যারা আমাদের গার্জিয়ান আছে সবাই আমরাও চাই জয়, কিন্তু জয়টার জন্য যে একটা প্রসেস আছে সেই প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আমি তাস খেলবে, তাস মানে একটা ফুল সিরিজের জন্য অ্যাভেলেবেল, এখন সে যদি ফুল সিরিজই খেলে তাহলে পরের সিরিজ কিন্তু সে পুরো ইনজুরি হয়ে যাবে। সো টিম ম্যানেজমেন্ট ওইভাবেই প্রত্যেকটা প্লেয়ারের টেক কেয়ার করে, কে কতটুকু ওয়ার্কলোড নিয়ে খেলতে পারবে, কাকে কতটুকু রেস্ট নিতে হবে ওটা দেব। আমরা প্লেয়াররা আমরা চাবো সব ম্যাচ খেলতে, টু বি অনেস্ট আমি চাবো, আমি সব ম্যাচই খেলতে চাবো, তাসও চাবে, প্রত্যেকটা প্লেয়ারই চাবে, কিন্তু যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা জিনিসটা খুব ইম্পর্টেন্সটা বুঝে। অ্যাজ এ যেমন আমি দ্যাটস দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টকিং নাও। হ্যাঁ না লাইক আপনি দেখেন যে আমি তো চাবো যে তাস যেন ইনজুরি না হয়, কারণ সে আমি আপনি চাইবেন যে তাকে আমি সোনার ডিম পার হাঁসের মতো একবারে ডিম বের না করে আমি লম্বা সময় জিনিসটা যেন পাই। না তাজ আপনি একটা আমি বলি যে তাজ কিন্তু ইনজুরি থেকে যখন শ্রীলঙ্কাতেই ওডিআই খেললো প্রায় 3 মাস পরে, 3.5 মাস পরে ওডিআই খেলতে আসলো। সামনেই বলছি অনেক কনফিউজ ছিল যে কি করব না করব, অনেক তাকে যে পরিমাণে সাপোর্ট করা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে, সবাই যে পরিমাণে ব্যাক করছে, তাদের কিন্তু মনেই হয় নাই যে না আমি ফার্স্ট ম্যাচ এতদিন পরে সবাই অনেক ফ্রিডম দিচ্ছে যে ও বলছে তুমি 10 ওভারে 100 দিলে 100 দাও, তুমি মন খুলে বল করো, সবাই সাপোর্ট করতেছে, ডোন্ট ওয়ারি যা হবে। এবং ওই ফ্রিডমটার জন্যই আল্লাহর মতে কনফিডেন্সটা খুব দরকার, যত বড় প্লেয়ারই হোক তার ব্রেক হলে ওটা একটা তার মনের মধ্যে কনফিউশন তৈরি হবে। আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে টাফ টাইম সবারই আসে, তাই না? এটা একদম নরমাল, যেহেতু আমরা হিউম্যান। ফিজ এটা নিয়ে আমরা এত কথা বলতেছি কারণ ও হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট বলার আমাদের। ওর মতো বলারেরও মাঝখানে স্ট্রাগলিং পিরিয়ড গেছিল, প্রায় 13টা না 14টা ইনিংস উইকেট, কত কথা হয়েছে মুস্তাফিজ শেষ, ও হবে না, এই না সেই না। সামটাইমস রিদম ব্রেক হয় ভাই, খেলতে থাকলে দেখা গেল কোনো জায়গায় নিগেল তৈরি হয়, একটু টেকনিক্যালি চেঞ্জ হয়, তখন একটু রিদমটা দেখেন মাশাআল্লাহ লাস্ট কিছু মাস ধরে হি ইজ বোলিং বিউটিফুলি, আবার রিদম ঠিক হয়ে গেছে। তো এটাই আসলে এক্সপেকটেশনের জায়গা। এমনি মুস্তাফিজ মানুষটা কেমন? মানে ও আমাকে বলছিল অনেক দুষ্টু, কিন্তু ও 2017-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার বলতে হঠাৎ করে, আচ্ছা আপনি বলেন তো কোন একটা ক্রিকেটার আছে ইন্টারভিউ দেয় না? আমি বলছি কার্টলি অ্যামব্রোস। পরের দিকে দিচ্ছে কার্টলি অ্যামব্রোস, আমি 10 না 12 বছর পিছিয়ে ঘুরে ইন্টারভিউ করছি। পরে সে এখন তো কমেন্ট্রি করে, আগে 100 বছর বলতো কার্টলি টক্স টু নমান, সে কারোর সঙ্গে কথা বলে না। আমি কেন জিজ্ঞেস করলেন? আমি কার্টলি অ্যামব্রোস হইতে চাই। আমি ও তো সামনে মাইক্রোফোন ধরলে হু হা জি এর বাইরে কোনো কথা বলে না, ওকে ভয়ঙ্কর। কিন্তু আসলে মানে কার্টলি অ্যামব্রোস কারো ইন্টারভিউ দেয় না, ওই মুস্তাফিজ দাদারা জিজ্ঞেস করছে কোন প্লেয়ার ইন্টারভিউ দেয় না, সে শুনছে আর কি কারণ যে একটা প্লেয়ার আছে। আমিও কার্টলি মানে আপনার কাছ থেকে শুনে আপনি ওইটাই উত্তর কার কাছে শুনছে এটা বলে আমি কার্টলি অ্যামব্রোস। ওই ইনস্ট্যান্ট বুদ্ধি ওর। কিন্তু ট্যাপ রেকর্ডার না ধরলে বা ক্যামেরা না ধরলে কিন্তু খুবই মজার, অনেক ইন্টারেস্টিং কথা বলে, তাই না? অনেক মজার, অনেক সবাইরে নারে খোঁচায় ফাইজলামি করে, বাট অফ দ্য ফিল্ড হি ইজ এ ভেরি গুড টিমমেট। সবাইরে কিন্তু অনেক দুষ্টামি করে সবার সাথে। আচ্ছা আচ্ছা। তো ক্যামেরাতে দেখে সবাই চুপচাপ, কিন্তু ভিতরে অনেক দুষ্টামি করে। আর প্রেস কনফারেন্স গুলো তো ভয়ঙ্কর, মানে মাঝখানে তো একবার সাংবাদিকরা রেগে গেল, মিরপুরে প্রেস কনফারেন্স হচ্ছে, ও হ্যাঁ ঠিক, হ্যাঁ চেষ্টা করবো, ভালো খেলবো, মানে এই 1-2 শব্দ ছাড়া কোনো কথা নাই। এটা কি প্ল্যান করে আসে নাকি ও নার্ভাস হয়ে যায়? নার্ভাস না, ও এনজয় করে না মিডিয়াতে, এবং বেশি কথা বলতে ও সিম্পল রাখতে চায় সব, এবং টিম মিটিংয়েও। আচ্ছা যাবো, কন্ডিশন দেখবো, বল করবো, কি দরকার ওই অনুযায়ী উইকেট দেওয়ার চেষ্টা করবো, শেষ। আলোচনার কি সিম্পল রাখতে পছন্দ করে সব। আচ্ছা ওর তাসকিনের আমি বছর কয়েক আগে 2-3 বছর হয়ে গেছে একটা ইন্টারভিউ করেছিলাম, তখন আপনি বলেছিলেন আপনার যাদের বল করেছেন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এবি ডিভিলিয়ার্স, যে আপনাকে সত্যিকার অর্থে যন্ত্রণা দিয়েছে। এখন এবি ডিভিলিয়ার্স তো বেশ কিছুদিন হলো রিটায়ার করেছেন, আরও অনেক খেলার ধরন চেঞ্জ, টেস্ট ম্যাচে মানুষ যাতা করছে আর কি ব্যাটসম্যানরা। এখন কি ডিভিলিয়ার্সই আছে নাকি এরপরে এমন কেউ আসছে যে মনে হচ্ছে ও ডিভিলিয়ার্সের চেয়ে কম না? আপনি বল করেছেন এদের মধ্যে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান না, স্টিল ডিভিলিয়ার্সে কেউ বিট করতে পারে নাই। এমন আনঅর্থোডক্স কিছু শট খেলে, লেন বল
খুব লাস্ট মোমেন্টে এমন করে ল্যাপ খেলে এটা দিচ্ছে আপনি কেমনে বল মানে ভালো বল যখন ব্যাটসম্যান এভাবে মারে আর ইন হোম কন্ডিশন ইন্ডিয়াতে সূর্যকে মারে যাদব যে কোনো বলারের বেস্ট বলটারে যখন 6 মারে তখন বলার একটু কনফিউজ হয়ে যায় আর তো ইন ইন্ডিয়া মানে এত হায়দ্রাবাদে আমি একটা ম্যাচ খেলছিলাম যেদিন 297 করছে দিন মিরাজও বাইরে বসে আমি বাইরে বসে ছিলাম আমি খুবই খুশি মিরাজ আগে বুঝতে পারছেন না যে আমি খুশি হয়েছি ম্যাচ শেষে বলতে আজকে খেলি নাই ভালো হয়েছে এমন গ্রাউন্ড যেটার এভারেজ 263 টি20 তে চিন্তা করেন মানে ভালো বল খারাপ বল যেমনে মারতেছে ভিডিও গেমসের মতো লাগতেছে ঠিক আছে একমাত্র ইয়র্কারও দেখা যাচ্ছে একটু 19-20 হলেও 4 হয়ে যেতেছে মানে একটা মানে আমার লাইফে এমন উইকেটে আমি কোনোদিন বল করিনি এর আগে হায়দ্রাবাদের যে উইকেট টি20 তে ঠিক আছে মানে আনবিলিভেবল মানে ওরা তুলতেছে 6 মানে আমার ওই দিন বোলিং করে আর ফিল্ডিং করে ম্যাচের পরে ঘাড় ব্যথা হয়ে গেছে খালি ফিল্ডিং এও দেখতেছি বল করেও দেখতেছি মানে তাও মানে 4 ওভারে হয়তো ওই দিন 49 রান দিয়েছিলাম কিন্তু 450 তো খুব ভালো মানে কেমনে ভালো ওই ওভারঅল ম্যাচের চিন্তা করলে 297 মানে 4 বার 48 12 করে দিয়েছেন আপনি ওই দিন মানে আনবিলিভেবল ম্যাচ দেখছি যে খালি 6 আর 4 মানে ওরা ওদের কন্ডিশনে ওরা আসলে কিং তো মিরাজ বাইরে বসে দেখে মনে হচ্ছিল বেঁচে গেছে না না আমি তো বলেছি শান্ত ক্যাপ্টেন ছিলাম কিন্তু দোস্ত খুবই ভালো ডিসিশন হয়েছে আমাকে খেলানো হয়নি উইকেটটা বেশি ফ্ল্যাট এবং বুঝতেছিলাম না হঠাৎ করে আমরা যাই একটা ম্যাচ খেলছি আবার হয়তো নেক্সট আরো 2-4টা ম্যাচ খেললে একটু বেটার করতে পারতাম কিন্তু হঠাৎ করে আমরা বুঝার আগেই 297 মিরাজের বল করেছেন এমন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট ব্যাটসম্যান কে ইভান লুইস ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ ইভান লুইস ওরে আমার একটু ডিফিকাল্ট মনে হয়েছিল লেফটি ব্যাটসম্যান দেখলে তো আমি অনেক খুশি হয়ে যাই এভিন লুইস হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ লেফটিদের মধ্যে গেলের সঙ্গে ওপেন করতে এক সময় পরে তো কারণ কি ওর একটু ডিফিকাল্ট হয় কি ও এমন ভাবে দাঁড়ায় আর উইকেটটাকে মানে ছেড়ে দাঁড়ায় মানে একটু শর্ট হইলে কেমনে জানি থেকে সামনে দাঁড়ায় না উইকেট ও মানে উইকেট মানে স্টাম্প ছেড়ে দাঁড়ায় তারপর একটু মানে ওর লেন্থটা আমি একটু পিক করতে পারি না অনেক সময় গায়ে শক্তি তো ভাই একটা জিনিস দেখেন এত গায়ে শক্তি মানে অনেক সময় বল কোথায় করব এনে গলে দিক দিয়ে ছয় ক্যারিবিয়ানরা সামটাইমস দ্য মিস টাইম ভাবতেছি আউট এই গ্যালারিতে গেছে আমরা ক্যাচে সবাই দিয়ে যে ডিম ছয় মানে ওদের মিস টাইমেও ছয় হয়ে যাইতেছে মানে এরকম মানে এত স্ট্রং গেলকে নিয়ে কোনো স্মৃতি নাই গেলকে অনেক আউট করেছি আর ওর সামনে আমি ভয় পাইতাম না আচ্ছা ওকে মনে হতো যে না ওটাকে আউট করে দেব এটা কি সোহাগ গাজী আপনাকে কনফিডেন্স দিছিল কারণ এক সময় না অবভিয়াসলি যে সোহাগ গাজী ভাই সময় ভালো বোলিং করছে অনেকবার আউট করেছিল আর ও রেকর্ড অনেক বাজে অফ স্পিনারের ক্ষেত্রে এর জন্য কনফিডেন্সটা এসেছে এমনিতে বাহাতি ব্যাটসম্যানদের তো আমাদের বাংলাদেশে একটা অদ্ভুত অসুখ আছে যে আপনার টিমের বেস্ট বোলারও যদি হয় ধরেন সে সাকিব একসময় তার ফর্মে যখন পিকে আছে আমরা বাহাতি ব্যাটসম্যান যেহেতু আছে আমরা তাকে বল করাবো না বাহাতি ব্যাটসম্যান যেহেতু অফ স্পিনারই করতে হবে বা ডানাতি ব্যাটসম্যান হলে এটা বাহাতি স্পিনার করাবো আপনি কি এই থিওরিতে বিশ্বাস করেন আপনি তো ওয়ানডে ক্যাপ্টেন না 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 আপনি দেখেন যে আমার যখন সবচেয়ে মানে আমি পিক বোলিং টাইম ছিল আমার আমি একবার নাম্বার 2 বলার ছিলাম ওয়ার্ল্ডের 21-22 সালে ওই সময়টায় ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওই যে কোভিডের পর থেকে মানে কিছুদিন মানে প্রায় 8 মাস বা এরকম কন্টিনিউ খেলা হয়েছিল তখন ছিলাম আমি কিন্তু ম্যাক্সিমাম উইকেট রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের পেতাম এবং আমি রাইট হ্যান্ডের ব্যাটসম্যানের উইকেট কীভাবে পেতাম আমি তাদেরকে আটকে রাখতাম আমি রান দিতাম না এবং আমার জন্য ইজি হতো কারণ কি সাকিব ভাই বল করতো আমার সাথে সাকিব ভাই এক হ্যান্ড থেকে বল করতো আমি আর এক হ্যান্ড থেকে বল করতাম সাকিব ভাইয়ের সাথে সবচেয়ে আমার জুটিটা ভালো থাকতো কেন সাকিব ভাইও টাইট বল করতো আমিও টাইট বল করতাম সাকিব ভাই যখন টাইট বল করতো তখন আমাকে চার্জ করতো ব্যাটসম্যান আমি উইকেট পেতাম তো এই কম্বিনেশনটা অনেক ভালো ছিল এবং ম্যাক্সিমাম হতো কি রাইট হ্যান্ডি ব্যাটসম্যান সাকিব ভাই তো এরকম চার্জ করতো না নর্মাল ক্রিকেট খেলতো 1-2 নিত মারতে যেত না তখন ওরা আমাকে টার্গেট করতো যে রাইটি বোলার একে আমরা মারবো তখন আমি চিন্তা করতাম ও তো আমাকে মারবে আমি ওকে টাইট বোলিং করব তখন আমি উইকেটটা পেতাম সো আমার রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের অনেক উইকেট পেয়েছি লেফটির চেয়ে ওই টাইমটায় এবং স্টিল নাও মনে করেন আমি ওইভাবেই চিন্তা করি যে রাইট টার্ম বলারের জন্য রাইটি ব্যাটসম্যানের উইকেট টেকিং অপশন অনেক বেশি
আচ্ছা, আপনি নামটা বললেন সাকিব আল হাসান, কিন্তু আপনাদের জেনারেশনটা তো একটু কিছুটা সাকিবের ছায়ায় বড় হয়েছে। আপনি ভালো করলেও সাকিব, অলরাউন্ডার হিসেবে সাকিব মিনি ভবিষ্যতের সাকিব। তাইজুল তো একটা সময় বলেই ফেললো যে খালি সাকিব সাকিব, মানে তাইজুল ভালো করলেও সাকিব, খারাপ করলেও সাকিব। সাকিব আল হাসানকে আপনি কিভাবে দেখেন? একটা ধরেন ও ডেবু হয়েছে আপনার 2006 সালে, তখন তো আপনি একদমই দেখেন, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। অনেকে অনেক কথা বলে, অনেকে মনে করেন আমাকে বলে যে নেক্সট সাকিব আল হাসান পেয়ে গেছি, বাংলাদেশের নেক্সট সাকিব আল হাসানের যে অর্জন বাংলাদেশের অনেক বিরাট অর্জন, এবং তিনি যেভাবে অর্জন করেছেন এটা অনেক বড়, কারোর সাথে কারো তুলনা করতে হয় না। অনেক সময় হয় কি এই মানে এই তুলনা করতে যে অনেক সময় আমাকে কালারিং করা হচ্ছে, কিরকম নিজেদের মধ্যে তুলনা করে কিন্তু আলটিমেটলি এটা ক্রাশ তৈরি হতে পারে। আবার সেকেন্ড থিং হলো সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়াররা আমাকে অপছন্দ করতে পারে যে সাকিব কে ভালো, মোস্তাফিজ না তাসকিন, মোস্তাফিজ না শরীফ, কি দরকার নিজেদের মধ্যে? আমরা তো সবাই টিম, আমরা টিম, আমরা কিন্তু কখনোই কারোর সাথে কম্পেয়ার করি না। ইদানিং এরকম শুরু হয়েছে, এটা আমি যৌক্তিক মনে করি না। এটা কখনোই করা উচিত না, কারোর সাথে কারো কম্পেয়ার করা উচিত না। এখন লাইক আপনি একটা জিনিস বলে, এটা মানুষের কিন্তু একটা জিনিস যতটাই বলেন না কেন, আপনি একটা ভালো পজিশন হোল্ড করছেন, যখন একটা মানুষ নতুনভাবে আসছে, সে কোনো অর্জনই করে নাই, তখন যখন আপনার সাথে কম্পেয়ার করবে, তখন কিন্তু আপনার একটু হলো মেন্টালি ডিস্টার্ব হবে। প্রচন্ড প্রেশার, এটা প্রেশার হচ্ছে মেন্টালি, সে একটু, কারণ আমরা মানুষ তো, আমাদের সাইকোলজিক্যাল কিন্তু প্রবলেম আমাদের, এটা কিন্তু আমাদেরকে ওইভাবেই সৃষ্টি করা হয়েছে। আমাদের মেন্টালি ওইভাবেই মনে করেন আমাদের ভিতরে হিংসা থাকবে, আমাদের ভিতরে হিংসা আসবে, এই জিনিসটাই কিন্তু স্বাভাবিক। তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া বলেন, মানুষজন বলেন, সবাই যখন এই জিনিসগুলো, সোশ্যাল মিডিয়া কি আপনাদের খুব এফেক্ট করে? মানে বাংলাদেশে তো মানে ফেসবুক একটু বেশি, ভাই ইফেক্টের থেকে বেশি জিনিস কি, আমাদের ফ্যামিলি মেম্বার্স, এদেরকে আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না। আব্বা আম্মা, ভাই বোন, চাচা ফুপু, তারা, আমরা না হয় সামটাইমস ইগনোর করতে পারি বা অভ্যাস হইছে যে ভালো শুনি খারাপ শুনি, তারা এসে দেখা গেল আমি ওভারলুক করছি, এসে এই তোমার নিয়ে এই নিউজটা হইছে বা এটা, তারা ওয়ারিড হয়েছে বা, তো এটাই মানে, যদিও জার্নালিস্ট বা সাংবাদিক গণমাধ্যমের কারণে আমরা ফেমাস, খেলা টেলিকাস্ট না, এটা কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের দেশে এখন এই সাংবাদিক, মিডিয়া এবং ফেসবুক এগুলো গুলাই ফেলা হচ্ছে। কিন্তু ইউটিউবে যে কেউ যে কোনো কিছু কন্টেন্ট ফোন নিয়েই তৈরি দাঁড়ায় আছে, সে নট নেসেসারি সাংবাদিক। ধরুন আমি আজকে আপনাদের একটা এক্সপ্লেন করি, ধরেন প্রথম আলোতে কোনো একটা নিউজ ছাপা হওয়ার আগে এটা চেক হয়, রিচেক হয়, আবার চেক হয় এবং তারপরে স্ক্রুটিনি হয়। কিন্তু আমি যদি আমার একটা ব্যক্তিগত চ্যানেল করি বা আমার ফেসবুকে, আমার যেটা ইচ্ছে লিখে দিতে পারি, এটা কিন্তু কোনো কি না, কিন্তু এটা কিন্তু সাংবাদিকতা। কিন্তু আমরা এখন যেহেতু অনলাইন নির্ভর হয়ে গেছি, আমরা সাধারণ মানুষের কমেন্ট, সাধারণ ফ্যানদের কমেন্ট, সেগুলো মনে করছি যে বোধহয় সাংবাদিকতা। আমি একটা জিনিস বলি, যে জিনিসটা যে আমাদের তো অবশ্যই আমাদেরকে নিয়ে কমেন্টস করবে, যেটা যৌক্তিক কমেন্টস সেটা করাটাই ইম্পর্টেন্ট। আমি খারাপ খেললে অবশ্যই আমাকে বলবে যে সে খারাপ ভালো করছে না, তাকে ভালো করতে হবে কিভাবে, কারণ এক্সপেকটেশনে সবাই আশাই করছেন ভালো করবে। আপনি আজকে ওখানে আছেন, আপনি অবশ্যই আমাকে দুইটা কথা বলতে পারেন, কিন্তু সেটা যৌক্তিক জিনিসটা বলাটা ইম্পর্টেন্ট। খেলা বিষয়, খেলা রিলেটেড বললে জিনিসটা, এবং জিনিসটা যদি সেটা পার্সোনাল জিনিসটা হয়, সেই জিনিসটা খারাপ। জিনিসটা হলো এরকম, আমার কাছে মনে হয় যে আমাদের অবভিয়াসলি অনেক সময় আমাদের প্লেয়ারদেরকে এটা মনে করেন কি অনেক সময় মানে ছোট করা হয়, অনেক সময় অনেক উপরে নিয়ে যায়, এটা কখনো না। যে যতটুকু প্রাপ্য তাকে ওইভাবেই জিনিসটা গাইড করাটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন যে আমরা অনেক সময় ভালো খেললে সবাই আমাদেরকে উপরে নেয়, আবার খারাপ করে টুম করে ছেড়ে দেয়। জিনিসটা এরকম না, জিনিসটা একটা ব্যালেন্সে থাকলে খুবই ভালো। যে অবশ্য আমরা তো মাঠে চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মানুষদেরকে ভালো ম্যাচ দেওয়ার জন্য, দেশকে জিতানোর জন্য। খেলার পরে যখন মাতামাতি হয় সেটা তো খুব এনজয় করে। না, আমি ওটা ওইরকম করি না, কারণ কি আমি জানি আমি খারাপ করে টুস করে পড়ে যাই। ওই জিনিসটাই, ওই উপলব্ধিটাই ইম্পর্টেন্ট। ভালো ভাই জিতার সিরিজ জেতার পরে তো সবারই ভালো, না সেলিব্রেট করবেন না। আমার তো অনেক সময় ভালো লাগে, জিনিসটা কি অবশ্যই ভালো লাগে বাংলাদেশ টিম যে আমরা জিতছি, কিন্তু ওই ভালো লাগাটা যদি মনে করেন ওভার এক্সাইটেড হয়ে যায়, কারণ ইমোশন যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে তো পরের ম্যাচে পারফরম্যান্স অনেক ওটা তো পাস্ট হয়ে গেল, নিউ ডে আবার শুরু হবে। আচ্ছা, ওই তাহলে ওই যে যার যতটুকু প্রাপ্য তার দেওয়া উচিত বলছিলেন, সাকিব আল হাসানের কথাটা হচ্ছিল। সাকিব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের গ্রেটেস্ট ক্রিকেটার, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, নো ডাউট। এখন
মানে আসলে সাকিবকে আপনারা কিভাবে দেখেন এখন? না, সাকিব ভাই টিমে থাকলে স্পেশাল যেটা বললেন, একটা টিমে দুইটা পজিশন রোল প্লে করতে পারে, ব্যাটিং বোলিং দুটোই। হয়তো সাকিব ভাই টিমে থাকলে একটা ব্যাটসম্যান এক্সট্রা খেলাতে পারবে, একটা বলারও খেলাতে পারবে, কারণ উনি দুইটা রোলেই প্লে করতে পারবে। সো আমাদের ব্যাটিং ডেথটা অনেক লম্বা হচ্ছে, আবার বোলিংটা অনেক লম্বা হচ্ছে। সো এই জিনিসটা খুব মনে করেন যে উনি যতদিন ক্রিকেট খেলেছে বাংলাদেশ টিম এখান থেকে অনেক সাপোর্ট পেয়েছে। এবং আর যে জিনিসটা আপনি বললেন যে তিনি তো অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশের এবং অনেক বড় অর্জন করেছেন, এটা তো নো ডাউট, এটা সবাই জানে। তাসকিন, আপনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব কার, মাশরাফি না সাকিবের? দুইজনেরই, কারণ ম্যাশ ভাই ডিফারেন্টভাবে সাপোর্ট করছে, কারণ উনি ফাস্ট বোলার ছিলেন, ন্যাচারালি সে বুঝতে পারতেন। হ্যাঁ, এবং সাকিব ভাইয়ের থেকে অনেক কিছু শিখছি, আন্ডার প্রেসারে কিভাবে কাম থাকতে হয়, এক্সিকিউট করতে হয়। কারণ না, ম্যাশ ভাই তো অনেক আদর করছে, বুঝাইছে, বাট সাকিব ভাইয়ের থেকে অনেক কিছু শিখছি। এই মিরাজ কেমন ক্যাপ্টেন হবে বলে মনে হয় আপনার? মিরাজের খুশি করার জন্য বলবেন না? না, মিরাজ তো অলরেডি কিছু ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, তাই না? ও তো জাস্ট স্টার্ট করছে। আমি ওরে শ্রীলঙ্কা সিরিজেই বলছিলাম ড্রেসিং রুমে যে আজকে দেখে মনে হয় নাই তুই তোর 3 নাম্বার বা 4 নাম্বার ম্যাচ ক্যাপ্টেন্সি করতেছিস, ইউ ম্যানেজ ভেরি ওয়েল। এবং দেখেন, আমি মানে সিনিয়ররা যারা ছিলেন তো ছিলেনই, বাট আমি রিসেন্টলি শান্ত, লিটন, মিরাজ তিনজনের আন্ডারে আমরা খেলতেছি, যে যার জায়গা থেকে সুন্দর অ্যাবিলিটি আছে এখানে। আমি এখন নাই আর, মানে শান্ত ছিল, হ্যাঁ ছিল, ওর শেষ হয়ে রিসেন্টলি, হ্যাঁ। এবং অনেকের কথাবার্তা আছে না, কন্ট্রোভার্সি, যে ওদের মধ্যে কোনো ঝামেলা, বিশেষ করে কোনো ঝামেলাই নেই, আমরাও তো টিমমেটটা দেখতেছি। এবং মার্শাল্লাহ ও যেভাবে স্পেশালি লাস্ট ওয়ানডেতে যেমনি করে সুন্দর করে ক্যাপ্টেন্সি করলো, ওভার রেটে পিছাইলো না, ম্যানেজ করলো চেঞ্জেস, ইট ওয়াজ গুড মার্শাল্লাহ। এবং এটা তো জাস্ট স্টার্ট, সামনে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, এবং আল্লাহ যাতে ওর মনের ইচ্ছাটা পূরণ করে, আমাদের সবাইকে নিয়েই ট্রফি পাই, একটা ট্রফি জেতা। হ্যাঁ, এটা তো বাংলাদেশের ক্রিকেট একটা বড় আক্ষেপ যে কোনো একটা ট্রফি ছেলেদের উল্লেখ করা উচিত যে মেয়েরা এশিয়া কাপ জিতেছে, মেয়েরা কিন্তু এশিয়া কাপ জিতেছে। আপনার ক্যাপ্টেন হিসেবে আইডলকে, আপনি তো মানে আন্ডার 19 থেকেই ক্যাপ্টেন। ও যেটা বলছিল যে এই দীপুরায় চৌধুরী কবে বলছে আপনি যখন ছোট যে একদিন ক্যাপ্টেন হবে, তা আপনি আন্ডার 19 যে ক্যাপ্টেন হয়ে ধরে নেওয়া হয় একদিন সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হবে, তো দেরিতে হলেও সেটা আপনি পেয়েছেন। তো আপনার ক্যাপ্টেন হিসেবে কোনো আইডল আছে যাকে আপনি আদর্শ? অবশ্যই, আমি মাশরাফি ভাইকে ফলো করতাম এবং মাশরাফি ভাইয়ের ক্যাপ্টেন্সি আমার খুবই ভালো লাগতো সবসময়। আর এখন তো আমাদের ক্রিকেট আপনি মনে করেন যে 3 ফরম্যাটে 3 জন আলাদা ক্যাপ্টেন হওয়া দরকার, ভালো? আপনার আইডিয়ালি কি মনে হয় যে সাদা বলে একজন ক্যাপ্টেন, লাল বলে একজন ক্যাপ্টেন, নাকি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, নাকি 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন? না, আমার কাছে মনে হয় যে 2 রকম চিন্তা করলে ভালো। যেমন 3 জন 3 ফরম্যাটের ক্যাপ্টেন থাকলে একজন ক্যাপ্টেনের জন্য এক এক ফরম্যাট চিন্তা করাটা ইজি, বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে বাংলাদেশ প্রেক্ষাপট, আমাদের যে কালচার, আমার কাছে মনে হয় এখানে 2 জন ক্যাপ্টেন থাকাটা খুবই ভালো। হয়তো 2 ফরম্যাট একজন করবে, 1 ফরম্যাট একজন করবে, এইটা হলে আমার কাছে মনে হয়। ইভেন শান্ত যের জন্য মনে করেন যে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছে, ও কিন্তু নিজের ইসের জন্য ছাড়েনি, ও কিন্তু টিমের চিন্তা করেছে 2টা ফরম্যাট যেন একজন থাকে আর একজন যেন একটা ফরম্যাট থাকে, এর জন্য কিন্তু ও এটা বলেছে। একজনের 3 ফরম্যাট টু মাচ প্রেসার, আবার 3 জন 3 ফরম্যাটও বেশি হজবর হতে পারে, হয়ে যায়। অতীতের অভিজ্ঞতা তো আমাদের সেটাই বলে, ওইরকমই জিনিসটা। এর জন্য ওর সাথে কিন্তু আমার সব সময় যখন আমাকে ওডিআই ক্যাপ্টেন দিয়েছে, আমি কিন্তু ফার্স্টে কিন্তু ওর সাথে কথা বলেছি এবং ওর সাথে আমি কথা বলেছি, ও তখন ওর নিজের জিনিসগুলো বলেছে যে বাংলাদেশের আমাদের যে টিমের যে কালচার, ড্রেসিং রুমের যে কালচার, এখানে 3 জনের চেয়ে মনে হয় 2 জন থাকাটা ইম্পর্টেন্ট। সো ও ওই জিনিসগুলো জানিয়েছে এবং আমার সাথে অনেক কথা হয়েছে। এবং সবাইকে একটা জিনিস ক্লিয়ার করা ভালো, আমার কাছে মনে হয় যে অনেকে হয়তো মনে করতে পারে যে শান্তর সাথে আমার কি হচ্ছে, বিরাট গন্ডগোল চলতেছে, বা লিটন দাসের সাথে আমার কিছু, এগুলো কোনো কিছুই না। ক্যাপ্টেন্সি এটা একটা মনে করেন, এটা একটা টিমে একটা ক্যাপ্টেন দরকার, তাই ক্যাপ্টেন হলে তো সুইট রুম পাওয়া যায়, ওটা তো একটা ব্যাপার না। না, এটা একটা জিনিস কি, এটা আমার কাছে মনে হয় আপনারা এই জিনিসগুলো মানে প্রত্যেকটা মানুষের মাথায় সেট করে দিচ্ছেন, এই ক্যাপ্টেন হবে, এই ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন, এটা একটা বড় ব্যাপার না, এটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আপনারা, আমি একটা জিনিস বলি শুনেন,
ক্যাপ্টেনটা মনে করেন যে এটা ডিসাইড করবে ক্রিকেট বোর্ড, যার যেভাবেই হবে। কিন্তু আপনি যদি একটা টিমে যদি আপনি 10 জনের ক্যাপ্টেন বানাই দেন, তখন তো টিমে মনে করেন যে এটাই হবে। সো আপনি 10 জন টিমের ক্যাপ্টেন হয় না, ক্যাপ্টেন মনে করেন কয়েকজন হয় এবং সবাই সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় যে বিগত দিনে আমরা দেখেছি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বড় ভাইদের দিক থেকে, সেই জিনিসগুলো হয়তো আমাদের দিক টেনে নিয়ে আসতেছে, এরকম কোনো কিছু না। আমার সাথে শান্তর অনেক ভালো সম্পর্ক, তাসের সাথে আমার ভালো, লিটনের সাথে ভালো, মানে আমাদের যে ব্যাচটা আছে আমরা একসাথে খেলি, সবাই একসাথে ক্রিকেট খেলি ভাই, আমরা বাংলাদেশের জন্য খেলি। আমাদের এখানে তো কোনো দিন শেষে কারোর সাথে কি ক্লাশ লাগে এরকম কোনো কিছু না। বাংলাদেশ টিমে সবচেয়ে ফানি ক্যারেক্টার কে? এবার একটু লাইটার টোনে শেষ করে দিই। আমার কাছে তো মনে হয় তাস। ও এই কারণে না তাস কেন, তাস হলে এত সুন্দরভাবে ফানি করে এবং ড্রেসিং রুমের ভিতরে মাঠের ভিতরে অনেক সময় আমার কাছে, আমরা টেস্ট ম্যাচ খেলতেছি, উইকেট পড়ে না, এই কি করছিস, এমন একটা মজার গল্প বললো, সবাই হাসলো, উইকেট পড়ে গেল। যখন সবাই আন্ডার প্রেসার থাকে ওই সময় সবাইকে হাসাইয়ে বা মাইন্ডটা একটু ডাইভার্ট করে দিলে একটু রিল্যাক্স ফিল হয়। কারণ টেস্ট ম্যাচ তো সবাই টায়ার্ড থাকে, ইভেন ওয়ান ডেও, মানে যে কোনো ফরম্যাটে একটা সময় আসা হয়তো লম্বা সময় আন্ডার প্রেসারে একটু আপনি যদি হাসাহাসি করেন একটু হইলেও বেটার ফিল হয়। মানে ওই বাংলাদেশের পুরো টিম পুরো একাই জমায় রাখে, পুরো বিন্দাস। সেগুলো কি জোক বলে, কৌতুক বলে, নাকি জাস্ট অনেক ইন্টারেস্টিং ব্যাপার? বলেন ওটা এখন আর বলা যায় না, ওটা একজন আরেকজনের নাড়ায়, মানে ধরেন ওর একটা ফানি সাইড আছে যেটা ওরে নাড়াইলে একটু হাসে বা ওরে হাসাইলো, বা কিন্তু একটা সিচুয়েশনের উপর বেস করে একটা উল্টাপাল্টা জোক বলে সবাই হাসে, এটা চলে। কিছু ব্যাপার আছে তো পাবলিক করা যায় না, বাইরে একটা দুটো ভদ্র জিনিস আছে না, এটা বলেন যে কি ধরনের? না ওইরকম ভদ্র মনে পড়ছে, ভদ্র জিনিসই পাইতেছে না একটা ভদ্র জিনিস। আপনি ফানি যখন করবেন তখন ভদ্র জিনিস দিয়ে ফানি হবে কখনোই না, খুব কঠিন, একটু তো আপনার একটু অন্যরকম হইতেই হবে। আচ্ছা, আপনাদের এমনিতে এই যে এত বছর যে একসঙ্গে খেলা, দুইজনের কথা যদি খালি বলি, মানে মাঠের বাইরে ড্রেসিং রুমে ফানি প্রসঙ্গে কথাটা মনে হলো, কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট, যে কেউ হতে পারে, অন্য টিমের ঘটনা হতে পারে, আপনাদের হতে পারে, তাৎক্ষণিকভাবে হয়তো অনেক সময় মনে হয় না, কিন্তু থাকে না যে কতগুলো জিনিস বারবার মনে হয় যে ওই ম্যাচে এরকম হয়েছিল, এরকম কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা আসছে? নিজেরটা বলা দরকার নেই, আপনারগুলো বলা যাবে না, সেটা আমি বুঝে ফেলছি। না, অনেক ঘটনা তো আছেই, যেরকম একটা ছোট্ট ঘটনা বলি, শামীম রে নিয়ে, আমাদের শামীম, এখন যে শামীম পাটোয়ারি, ও অনেক ইমপ্রুভ করছে, কারণ ও তখন জাস্ট নতুন আসছিল। আমরা 2021-এর ওয়ার্ল্ড কাপ দুবাই টি20 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, আমার আর ওর একটা ওই যে আইসিসির ইন্টারভিউ গুলো যে হয়, তো ও খুবই জোস একটা ছেলে, চিল, রিল্যাক্স, আন্ডার প্রেসারে রিল্যাক্স, ভালো গেলুক খারাপ গেলুক সবসময় এক ক্যারেক্টারের, এবং যাই দেখবেন ফার্স্ট বলই স্কুপে 6 মেরে দিচ্ছে, মানে এরকম টাইপের। তো এখন অনেক ইমপ্রুভ করছে, ইংলিশ কথাবার্তা সবকিছু। ওই সময় আমি সরি সাহেব, আমি জাস্ট জোক বলতে ও আমার ভেরি ক্লোজ টিমমেট, যে আমি আর ও গেছি, তো আমি আর কি মোটামুটি ইংলিশে ম্যানেজ করতে পারি, আর ও হচ্ছে তখন জাস্ট নতুন আসছে, তো ওইভাবে এখনো ম্যানেজ করতে পারতেছিল না। তো আইসিসির ইভেন্ট, তো দুইজনের নাম বলতে হয় প্রথমে। আমি বলছি হাই দিস ইজ তাসকিন আহমেদ, ও বলছে হাই দিস ইজ শামীম হোসেন, তারপরে কোশ্চেন করছে, অ্যান্সার দিতে হবে। তো আমি বলছি হাই আই এম তাসকিন আহমেদ, আর ও খুবই ভাবে হাই দিস ইজ শামীম হোসেন। তারপরে যখন কোশ্চেন করছে, আমার কি বলে ভাই, মানে খুব ভাবে হাই দিস ইজ শামীম হোসেন, মানে হেভি স্টাইল করে ভাই কি বলতেছে, এটা দিয়ে আমরা অনেক হাসাহাসি করছি, ও জানে। বাট এখন মাশাআল্লাহ ও ইংলিশে একাই ইন্টারভিউ দিতে পারে, এবং আমাদের একটা রুলস আছে টিমের, টিম মিটিং এ সবার ইংলিশে কথা বলতে হবে। আচ্ছা, এখান থেকে অনেক ইমপ্রুভ হচ্ছে সবার। এটা কি মেইনলি ফরেন কোচিং স্টাফ আছে বলে, নাকি ওই যে ইন্টারভিউ ফেস করতে হয়? না, কোচ রুলস করছে, হেড কোচ রুল করছে। আচ্ছা। মিরাজ, তাসকিন, খুব ভালো লাগলো। এই কথা ছিল যে আসলে আমি চেয়েছিলাম যে ক্রিকেট একদমই আসবে না, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে আসলে ক্রিকেট এসে পড়ে, মানে এটা নিয়মই, ফুটবলের সঙ্গে কথা বলতে গেলে ফুটবল চলে আসে। তারপরে বোধহয় ক্রিকেটের বাইরে অনেক কথা বললাম আমরা, অনেক এবং মোটামুটি একটা ছোট আড্ডা হলো নাকি? জি। হ্যাঁ, আজকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষে ভালোই একটা আড্ডা হলো, এবং আমরা অনেক এনজয় করছি। সত্যি কথা বলতে থ্যাংক ইউ আবারও দিতে চাই প্রথম আলোকে,
তারা প্রতি বছর যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করে এবং শুধু আমাদের ক্রিকেট অঙ্গনে না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্পোর্টসম্যানদেরকেই দিল। এবং আমরা দেখলাম ফুটবল প্লেয়াররাও পেল এবং দাবা প্লেয়াররা পেল, আমরা ক্রিকেটাররা পেলাম। খুবই ভালো লেগেছে এবং আশা করি ভবিষ্যতে প্রথম আলো এই উদ্যোগটা চলবে এবং আরো বড় পরিসরে আমরা একদিন বর্ষসেরা পাবো ইনশাআল্লাহ। অবশ্যই দুজনই কন্টেন্ডার। আর এমনিতে জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে, এক লাইন দুই লাইন? বাংলাদেশের মানুষ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমরা যখন খারাপ খেলছিলাম তখন তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছিল, সবাই বলছিল। এই যে শ্রীলঙ্কা যাওয়ার আগে আমরা দুবাইতে আমরা ইউএর সাথে ওটা হারলাম, তারপর জিম্বাবুয়ের সাথে আমরা টেস্ট হারলাম, মানে একটা টেস্ট হারলাম, মানে খুব একটু খারাপ সিচুয়েশনের ভিতরে যাচ্ছিল। তখন তো আমাদেরকে নিয়ে অনেক ধরনের কথা কন্ট্রোভার্সি হচ্ছিল এবং সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা জানেন? এত কথা বলছিল কিন্তু আমরা মনে করেছিলাম যে মানুষ মনে খেলা দেখতে আসবে না। আচ্ছা আচ্ছা, যখন আবার দেশে খেলা হলো, যখন দেশে খেলা হলো তখন দর্শক এত পরিমাণে মাঠে আসলো, খেলা দেখলো, সব প্যাকড এবং দাঁড়ায় খেলা টিকিট কেটে ঢুকে সিট নেই। তখন নিজের মনের ভিতরে আবার ভালো লাগলো, এত ক্রাউডেড, মানে খুবই ভালো লাগে। তখন নিজের মনের ভিতরে আবার ভালো লাগলো যে না, সবাই আসলে যা যা বলুক ভালোবাসে ক্রিকেট, আমাদেরকে ভালোবাসে, ওন করে। সমালোচনা বলাও তো প্রত্যাশাটা মিটে নাই, ওই ক্ষোভ থেকে, ওই রাগ থেকে হয়। আর ইনফ্যাক্ট ওই কামব্যাকটা কিন্তু দুর্দান্ত, পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতা, শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতা, ওটা ফ্যান্টাস্টিক। মানে এ থেকে আমরা বুঝতে পারি যে মানুষজন আমাদেরকে যতই মনে করেন কি যে অপছন্দ করুক বা বেশি বলুক, দিন শেষে তারা আমাদেরকে সাপোর্ট করে, বাংলাদেশের জন্য সাপোর্ট করে, ভালোবাসে। এই জিনিসটা খুব ভালো লাগে। মনে হয় না কেউ আপনাদের অপছন্দ করে, প্রিয় প্লেয়ার এক একজনের এক একজন থাকতে পারে, সবাই ওই এক্সপেকটেশন ভালোবাসা থেকেই প্রকাশটা হয়তো অনেক সময় আসলে কখন মাত্রা ছাড়িয়ে যায়। সেটা হয়তো যেটা আমরা যেটা বললাম যে যখন আবার ভালোবাসাটা দেয় তখন তো আবার একবারে বুক ভরে দেয়। না না, অবশ্যই আপনাদের মাথায় করে রাখে। আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে, সত্যি কথা বলতে তারা ক্রিকেটকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে এবং ওন করে, এবং তারা আমাদেরকে যেটা আমাদের কাছ থেকে চায় যে আমরা যেন ভালো খেলি, বাংলাদেশ যেন জিতে, সেটা তাদের চাওয়াটা, এটা অন্যায় কোনো কিছু। তারা একটা সমর্থন করে যাচ্ছে বিনা শর্তে। বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ হারছে, বছরের পর বছর হারছে, সময় দর্শকরা সাপোর্ট করে গেছে। ধন্যবাদ তাসকিন, ধন্যবাদ মিরাজ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। চাইলে আমরা সারা রাত এই আড্ডাটা চালিয়ে যেতে পারতাম, মানে আমি অন্তত পারতাম, মিরাজ আর তাসকিন হয়তো রাজি হতো না। তো আমরা আজকে এখানেই শেষ করছি। আশা করি এতক্ষণ আমরা খেলা এবং খেলার বাইরে নানা যে বিষয়ে কথা বলেছি তার একটু অংশ হলেও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।